একদিন আমার ফুপু সন্ধ্যাবেলা পানি আনতে গিয়ে বাড়ির কাছাকাছি এসে কলসি ফেলে দৌড়ে ঘরে ঢোকেন। দৌড়ের তেজ এত বেশি ছিল ফুপুর জুতো ছিঁড়ে গেল। আমার দাদি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? আমার ফুপু বললেন, মা, ওকে আমি দেখেছি, ও এসছে। আমার দাদি বললেন, কে এসছে? ফুপু বললেন, ওই শয়তানটা আসছে, আমাকে বাঁচাও। এর ৩-৪ মিনিট পরেই আমার ফুপুর শরীরে ওই চিনটা ভর করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ফুপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে যান। কেউ ধরে রাখতে পারেননি। সাথে সাথে আমার বাবা, আমার চাচারা লাইট নিয়ে বের হলেও আমার ফুপু কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। চারিদিকে খুঁজেও কোথাও পাওয়া গেল না ফুপুকে। শুধু বাড়ির পেছনের দিকের বাগানে ফুপুর একটা শাড়ি পাওয়া গেল। সবাই বুঝতে পারলেন এদিকেই গেছেন ফুপু, কিন্তু কেউ এগোতে চাচ্ছেন না। কি বা করার ছিল আমার বাবার? তার তো নিজের বোন, তাকে বাঁচাতে হবে। আল্লাহর নাম করে বাবার সাথে আরো সাহসী দুজনকে নিয়ে জঙ্গলের দিকে খুঁজতে বের হলেন। তারপর ইয়েস, আপনারা শুনছেন ভূত এফএম নাইট। আপনাদের সঙ্গে আছি আমি আরজে সাদ। আজকে দারুণ একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। আশা করছি পুরো ঘটনাটি আপনারা মন্ত্রমুগ্ধের মতো শুনবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ইমেলে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন ধরেই ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু সাহস করে লেখা হয়নি। লেখার হাত ভালো নয়। ঘটনাটি প্রচারযোগ্য হলে প্রচার করবেন, না করলেও সমস্যা নেই। স্টুডিওতে এসে এই ঘটনাটি বলা আমার পক্ষে সম্ভব নয়। ঘটনাটি আপনার কণ্ঠে পড়ে শোনালে খুশি হব। আমার নামটি প্রকাশ করবেন না। আমি এখন ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার ফুপুর সাথে ঘটেছে লম্বা সময় ধরে। আমার ফুপু তখন কিশোরী। ঘটনার কারণে আমাদের বাড়ির বর্ণনাটা দেওয়া প্রয়োজন। আমাদের বাড়ির সামনের দিকে মেইন রাস্তা, রাস্তা ঘেঁষেই বড় নদী। পেছনের দিকে পড়ে আছে পরপর বেশ দুটো বড় বাগান, আর তার পেছনে প্রশস্ত ধান ক্ষেত। এখন আর তেমন নেই। এবার আসি প্রধান ঘটনায়। আমার ফুপু সুন্দরী। আমার ফুপি সুন্দরী বলতে যা বোঝায় তাই। আমাদের বাড়ির পেছনের বাগানটা বেশ ঘন ছিল। ওখানে প্রায়ই জিনের আছর করা ছেলে কিংবা মেয়েদের গোসল দেওয়া হতো রাতের বেলায়। তাই প্রায় রাতেই আমাদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কারণ ব্যাপক যজ্ঞের সাথে কবিরাজ বা ওঝারা ওখানে চিনে ধরা লোকেদের গোসল করাতো। আর এ সময় অনেক অতি প্রাকৃতিক কাণ্ড কারখানা ঘটত। তাই আগে থেকেই ওনারা আক্রান্ত ব্যক্তি বা আত্মীয় স্বজনদের আশেপাশের বাড়ির লোকদের সতর্ক করে দিতেন যেন ওই স্থানে ভুলেও না যায়। কথিত ছিল বাগানের ভেতর যে পুকুরটা আছে তার চারিপাশে এক মস্ত তাল গাছ। ওখানে জিনেরা থাকে। তাছাড়া ওই পুকুরের পানি নাকি কিছুদিন পর পর রং পাল্টায়। বর্তমানে পুকুরটি মরে গেছে। কোনো বিশেষ কারণ ছাড়া ওই বাগানে কেউ দিন দুপুরেও যেত না। এরকম এক গভীর রাতে এক জিনে আক্রান্ত মেয়েকে গোসল সম্পন্ন করার জন্য নিয়ে আসা হয় এবং আক্রান্ত মেয়ে সহ সকলকে সতর্ক করা হয় যেন আগামী 40 দিনের ভেতর ওই স্থানে কেউ না যায়। কিছুদিন পর চৈত্রের এক দুপুরে আমার ফুপু তার 2 বান্ধবীকে নিয়ে খেলতে খেলতে বাগানের ভেতর পুকুরের কাছে চলে যায় এবং কিছু খেলাধুলার সামগ্রী সংগ্রহ করে। তার মধ্যে ছিল ওই গোসল দেওয়া ব্যক্তির কাপড়, হাড়ি বা হাড়ির ভাঙা টুকরো, ফুল, বসার টুল, এসব। সারা দিন তারা এসব নিয়ে মাতামাতি করে এবং সন্ধ্যা নাগাদ তাদের 3 জনেরই ভীষণ জ্বর আসে। এখান থেকেই ঘটনা শুরু। তাদের মধ্যে যে ছেলেটি ছিল সে জ্বরের ঘোরে প্রলাপ বকছিল। প্রথম দিকে কেউ খেয়াল না করলেও রাত বাড়ার সাথে সাথে তার আচরণ পাল্টে যায়, পাগলাটে ধরনের হয়ে যায়। এদিকে আমার ফুপু এবং তার অন্য বন্ধুরা প্রচন্ড জ্বরে সেন্সলেস অবস্থায় পড়েছিল। তখন ডাক্তার ছিল না। ডাক্তার দেখাতে নৌকায় করে সদর হসপিটালে নিতে হতো। সকাল নাগাদ সকলের জ্বর কমল। যেহেতু আর কিছু ঘটেনি তাই ব্যাপারটাকে কেউ পাত্তা দিল না। কিন্তু পরের দিনগুলোতে আবার কিছু না হলেও আমার ফুপুর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ঘটনা 1।
ব্যাপারটা আমলে নেননি তিনি। উঠতি বয়সী মেয়েদের আচরণ এমন হতেই পারে ভেবে দাদি এমন নজর দেননি। এর বেশ কিছু বছর পর আমার ফুপু যখন পূর্ণ যুবতী হয়ে ওঠেন, তখন থেকেই সমস্যা। তিনজনই একই সাথে এই সমস্যায় ভুগতে থাকেন। ফুপুর বান্ধবী হঠাৎ হঠাৎ কথাবার্তা বন্ধ করে দেয় এবং এক নাগারে আকাশের দিকে তাকিয়ে থাকে। এরকম কিছুক্ষণ বা কয়েক ঘন্টা থাকার পর অজ্ঞান হয়ে যায়। সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়। আর বন্ধুটি নিজের মাথা চুল টানে, বারবার একই শব্দ উচ্চারণ করতে থাকে। ঘন্টা কয়েক পর ঠিক হয়ে যায় এবং এতক্ষণে সে কি কি করেছিল ভুলে যায়। শুধু আমার ফুপু পাগলাটে আচরণ করা শুরু করে। সবসময় খিটখিটে মেজাজ হয়ে থাকে তার। যাকে পায় তাকেই গালাগাল করে। আগের দিনের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হতো। আমার ফুপুরও বিয়ের প্রস্তাব আসতে থাকে। সব ঠিকঠাক থাকার পরেও শেষ সময় বিয়ে ভেঙে যেত। আমার ফুপুও বিয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখাতো না। পাত্রপক্ষ সামনে আসতে চাইতো না। বিয়ের আলোচনা যত বাড়তে থাকে আমার ফুপু তত অস্থির হতে থাকে। অনেক চেষ্টার পরে যখন তার বিয়ে ঠিক হয়, হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে যায় এবং অস্বাভাবিক আচরণ শুরু করে। অশ্রাব্য ভাষায় চেকুন কণ্ঠে সবাইকে গালাগালি করতে থাকে। এমন অবস্থায় কারো বুঝতে বাকি রইল না যে তার সাথে কি ঘটেছে। তাড়াতাড়ি করে মসজিদের হুজুরকে খবর দেওয়া হলো। হুজুরকে দেখে আমার ফুপু যেন আরো অস্থির হয়ে উঠলেন আর হুজুরকে গালাগালি করা শুরু করলেন। হঠাৎ ফুপুর সাথে থাকা হিন্দু চিনটি কথা বলে ওঠে, ওকে কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করবি না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, ও আমার সঙ্গী, আমি ওর সঙ্গ কখনো ছাড়বো না, আমৃত্যু আমরা একসাথে থাকবো, কেউ যদি এতে বাদ সাধে আমি তাকে নিয়ে যাব। তারপর আমার ফুপু অজ্ঞান হয়ে যান। আমার দাদি মরিয়া হয়ে হুজুরকে কিছু করতে বলেন, কারণ এই ঘটনা গ্রামে 5 কান হলে আমার ফুপু যত সুন্দরী হোক না কেন আর বিয়ে হবে না। হুজুর বলেন জিন অনেক শক্তিশালী, আমি এর কিছুই করতে পারবো না। হুজুর আরো জানালেন তার সাথে একটি হিন্দু জিন থাকে, সেটা বেশ কয়েক বছর আগেই ভর করেছে। এই ঘটনার পর দাদা দাদি আর দেরি না করে বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যেতে থাকেন, কিন্তু কবিরাজ সোজা না করে দেন। কিন্তু 2-1 রাজি হলেও পরে সামান্য চিকিৎসা দিয়ে বলেন এ জিন তাড়ানো তাদের পক্ষে সম্ভব না, কারণ জিনেদের মধ্যে সবচেয়ে খারাপ জাত এটি, খবিশ, এবং এই জিন আমার ফুপিকে বিয়ে করে নিয়েছে। এত বছর ধরে জিন ফুপির সাথেই আছে, সে এখন কিছুতেই যাবে না, আর তাড়ানোর চেষ্টা করলে ফুপির বড় কোনো ক্ষতি হতে পারে। দিশেহারা দাদা দাদি কবিরাজকে অনেক অনুরোধ করার পর তিনি একজন হুজুরের সন্ধান দেন, যিনি সাময়িক এটা সমাধান করতে পারেন। কাল বিলম্ব না করে আমার দাদা দাদি সেখানে গেলেন। সব শুনে হুজুর বললেন, এই জিন অনেক জেদি, সহজে আমার ফুপির পিছু ছাড়বে না, কিন্তু তিনি কিছুদিনের জন্য তাবিজ কবজ দিতে পারেন। একেবারে কোনো উপায় না পেয়ে আমার দাদা দাদি হুজুরের পরামর্শ শুনলেন, কিছু তাবিজ কবজ নিলেন এবং নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট তিথিতে 3 রাস্তার মাথায় সূর্যোদয়ের আগে গোসল করালেন এবং কিছু নিয়ম বলে দিলেন ফুপু যেন ওই নিয়মগুলো মানেন। হুজুরের কথা মতো তাই করা হলো। এর পরদিন থেকেই শুরু হলো ওই বদজিনের তাণ্ডব লীলা। সন্ধ্যা হলেই কেউ বাইরে নামতে পারেন না। অন্য কোথাও ঝড় বৃষ্টি না থাকলেও আমাদের বাড়ির আশেপাশে যেন প্রলয়ঙ্কর ঝড় শুরু হতো চারিদিকে। গাছের ডালপালা যেন একে অপরের সাথে আছাড় খাচ্ছে। টিনের ডালে ঢিল মারা শব্দ, টিনের চালের উপর ভেঙে চুরে কেউ হেঁটে যাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরাও এর ভুক্তভোগী হলেন। দিনের পর দিন এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার দাদি ওই হুজুরের কাছে আবার গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। হুজুর বললেন, এই জিন উন্মাদ হয়ে গেছে, সে যেভাবেই হোক আমার ফুপুকে নিয়ে যাবে। আগামী 41 দিন আমার ফুপু যেন ঘর থেকে বের না হয়। শুরু হলো ফুপুকে পালাক্রমে পাহারা দেওয়া। এই 41 দিন আমার দাদা দাদি এবং আমার মা সর্বাত্মক চেষ্টা করলেন আমার ফুপু যেন ঘর থেকে বের না হয়। 41 দিন পার হলে সবকিছু যেন আচমকা ঠান্ডা হয়ে যায়। আমার ফুপুর বিয়ের কথাবার্তা আবার শুরু হয়। এই যাত্রায় তার বিয়ে ঠিক হয়ে যায়। কোন রকম ঝামেলা ছাড়াই ফুপু বিয়ে করেন।
আমার ফুপুর শ্বশুরবাড়ি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে। বছরখানিক সংসার করার পর আমার ফুপু গর্ভবতী হন। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হাজবেন্ডকে মারধর শুরু করেন এবং বাজে ভাষায় গালিগালাজ শুরু করেন। তখন তো আর মোবাইলের যুগ ছিল না যে ফুপা কল করে বাড়িতে কাউকে আসতে বলবেন। তিনি এক লোক মারফত আমার আব্বাকে খবর পাঠালেন। আমার আব্বা যেন অতি সত্বর ফুপুর বাড়িতে যান। 2 দিন পর আমার আব্বার কাছে খবর পৌঁছায়। আমার আব্বার দেরি না করে ফুপার বাড়িতে রওনা দেন এবং গিয়ে দেখেন তার বোন অর্থাৎ আমার ফুপুকে বেঁধে রাখা হয়েছে। উবুর হয়ে পড়ে আছে সে। আমার ফুপু 3 ভাইয়ের এক বোন। যে কোনো ভাই তাদের আদরের বোনের এই অবস্থা সহ্য করতে পারবেন না। আমার ফুপু বিড়বিড় করছেন। আব্বা মনোযোগ দিয়ে শুনলেন একজন স্ত্রী তার স্বামী তাদের যে সাংসারিক কথাবার্তা সেই কথাগুলোই হচ্ছিল। বাবা সহ্য করতে পারলেন না। আমার ফুপা বিমূঢ় হয়ে বসে আছেন। তিনি জানান এই কয়দিনে আমার ফুপু কিছুই খাননি আর মুখ দিয়ে কিরকম বিশ্রী শব্দ করছেন। গায়ে কোনো কাপড় রাখছেন না। ছেড়ে দিলে দৌড়ে কোথাও পালানোর চেষ্টা করছেন। এমন অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। নিজের স্ত্রীর এমন অবস্থা, তাও আবার প্রেগনেন্ট অবস্থায়, কেউ সহ্য করতে পারবে না। আমার আব্বা আমার ফুপাকে একজন হুজুর ডাকতে বললেন। আমার ফুপা জানালেন তিনি সে চেষ্টা করেছেন কিন্তু কোনো হুজুরই তার কাছে ঘেঁষতে পারছে না, আর বাকি যারা আছে তারা সাহস করছে না। আব্বার উপায় না দেখে বিয়ের আগে যে হুজুর ফুপুর ট্রিটমেন্ট করেছিলেন সেই হুজুরের সন্ধান নিলেন। অনেক চেষ্টার পরে হুজুরের সন্ধান মিলল এবং অবশেষে আব্বা হুজুরকে জিজ্ঞাসা করলেন পরিস্থিতি পূর্বের মতো কেন হলো। হুজুর বললেন, তোমাদের আগেই বলেছি এটা অনেক শক্তিশালী একটা জিন, এর সাথে পেরে ওঠা এত সহজ হবে না। নিয়মগুলো ঠিকমতো পালন করতে বলেছিলাম। এবার আর হুজুর এই ব্যাপারে জড়াতে চাচ্ছিলেন না। আব্বা অনেকটা হুজুরের পায়ে পড়ে আকুতি মিনতি করে হুজুরকে সাথে করে নিয়ে আসলেন। আশেপাশের মহিলারা আবার ফুপুর গায়ে কাপড় জড়িয়ে দিল। কোন রকমে হুজুরের সামনে হাজির করা হলো। হুজুরকে দেখেই সে তেলে বেগুনে জ্বলে উঠল। হুজুর জিজ্ঞাসা করলেন, তুই আবার কেন এসেছিস? জিনটি বলল, আমি তো কখনোই যাইনি, আমি তো শুধু অপেক্ষায় ছিলাম একটা সুযোগ। হ্যাঁ, সুযোগ পেয়েছি, তাই আবার এসেছি। আমি তো আগেই বলেছি আমি ওকে কখনো ছাড়বো না। হুজুর ফুপাকে জিজ্ঞাসা করলেন, আমার ফুপুর তাবিজ কোথায়? একসময় ফুপা জানালেন তিনি এই তাবিজের ব্যাপারে কিছুই জানেন না, তবে তার হাতে বাহুতে কিছু তাবিজ ছিল যা কিছুদিন থেকে গায়েব। এতেই সমস্যা, কোনোভাবে তাবিজগুলো এই শয়তান জিন সরিয়েছে। এ জিন কিভাবে যাবে আমার জানা নেই, তবে আমি আগের মতোই তাবিজ দিতে পারি, এতে কিছু হলে হতেও পারে। হুজুর তাবিজ এবং কিছু তেল পড়া সরিষা পড়া এসব দিলেন। এরপর হুজুরের দেওয়া তাবিজগুলো সবাই মিলে ধরে বেঁধে ফুপুর বাহুতে পরিয়ে নিলেন। এরপর ফুপু ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও সমস্যাটা সুপ্ত অবস্থায় থেকেই গেল। প্রায় অস্বাভাবিক আচরণ করতেন। আমার আব্বা ফুপুকে আমাদের বাসায় নিয়ে আসলেন। সেখানে তার একটা মেয়ে বেবি হলো, কিন্তু মেয়েটা আমার ফুপা বা ফুপুর মতো, অর্থাৎ বাবা মায়ের মতো হয়নি। আল্লাহ মাফ করুন, বেবিটা ছিল কুচকুচে কালো। সন্তান যেমনই হোক না কেন বাবা মা তাকে ভালোবাসেন। সবার কটূক্তি উপেক্ষা করে আমার ফুপু তাকে লালন পালন শুরু করলেন। কিন্তু যখনই আমার ফুপা বাবুকে কোলে নিতে চাইতেন, ধরতে চাইতেন, ফুপু কিছুতেই ফুপাকে বাবুর কাছে ঘেঁষতে দিতেন না। এমনকি ফুপুকে ফুপা বাড়ি নিতে চাইলেও তিনি যেতে অস্বীকৃতি জানান। সবাই বোঝালেও কোনো লাভ হলো না। তিনি শ্বশুরবাড়ি যাবেন না। আমার ফুপা তার নিজের বাড়িতে চলে গেলেন। বেশ কয়েকবার নিতে আসলেও ফুপু যায়নি। আমাদের বাড়িতেই স্থায়ীভাবে তিনি থাকা শুরু করলেন। এতে সবাই বিরক্ত হলেও জোর করে কিছু বলল না। বছর 2 বাদে অবশেষে ফুপা একেবারে আমাদের বাড়িতে আসা যাওয়া, খোঁজ খবর নেওয়া ছেড়ে দিলেন। মেয়ের অসুখে বিসুখে তাকে খবর পাঠালেও কোনো আগ্রহ দেখাতেন না। এর কয়েক বছর পর আমার ফুপু আবার তাবিজ হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন। সেই আগের অবস্থা। যখনই জিনটি ফুপুর উপর ভর করত, আমাদের পরিবারের সদস্যরা সরে যেতেন। মহিলারা দরজায় শক্ত করে খিল এঁটে দিতেন, কারণ ওই জিন ফুপুর শরীরে ভর করলেই তিনি বাইরে যেতে চাইতেন। 5-7 জন মিলেও তাকে ধরে রাখতে পারতেন না। দরজা ভেঙে বের হয়ে যাবেন এমন অবস্থা। আমি নিজের চোখে দেখেছি তিনি কি পরিমাণ শক্তিশালী হয়ে যেতেন। কেউ আটকাতে পারত না। দরজার বাইরে এবং ভেতরে লক করা থাকতো।
আমার দাদি আদরের মেয়ের এই অবস্থা দেখে কান্না করতেন। বেশিরভাগ সময় আমার মা এগুলো সামাল দিতেন, কারণ আমার ফুপুকে এই অবস্থায় কেউ ধরতে গেলে প্রচুর মারতেন তিনি। তাই আমার চাচিরা কেউ ভয়ে কাছে যেতেন না। আমাদের পাশের বাড়ির এক চাচি ছিলেন, ফুপুর উপর জিন ভর করলেই তাকে খবর দেওয়া হতো। তিনি এসে দোয়া পড়তেন এবং ফু দেওয়া পানি ফুপুর উপরে ছিটিয়ে দিতেন। তখনই আমার ফুপু ওই চাচির অতীত জীবনের সব ঘটনা বলতে শুরু করতেন। এমন অবস্থায় ফের ফুপু যখন অসুস্থ হতেন, চাচিকে ডাকলেও তিনি আসতেন না, অথবা আসলেও আড়ালে থাকতেন। কিন্তু তারপরও ফুপুর শরীরের জিনটা যেত না। তার ওই চাচির নামে নানান কথা বলতো। চাচি দোয়া কলেমা পড়ে পানি পড়া দিলে সুস্থ হতেন, কিন্তু বাড়ি যাবার পথে বিভিন্ন কায়দায় ওই শয়তান জিন তাকে ভয় দেখাতো। বেশিরভাগ সময় সন্ধ্যার দিকে জিনে আসর করত, কখনো মাঝরাতে। অনেকদিন এমনও হয়েছে সারা রাত সবাই বসে বসে তাকে পাহারা দিচ্ছে। ফজরের আজান পড়লে জিন ফুপুর শরীর ছাড়ে। এরকম একদিন আমার ফুপু সন্ধ্যাবেলায় খাবার পানি আনতে আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা গেলে বাড়ির কাছাকাছি এসে তিনি কলসি ফেলে দৌড়ে ঘরে ঢোকেন। দৌড়ের তেজ এত ছিল ফুপুর জুতা ছিঁড়ে গেল। আমার দাদি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? আমার ফুপু বললেন, মা মা আমি ওকে দেখেছি, ও আসছে। আমার দাদি বললেন, কি আসছে? ফুপু বললেন, ওই শয়তানটা আসছে, আমাকে বাঁচাও। এর 3-4 মিনিট পরে আমার ফুপুর শরীরে ওই জিনটা ভর করত। কেউ বুঝে ওঠার আগেই ফুপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে যেতেন। কেউ ধরে রাখতে পারতেন না। সাথে সাথে আমার বাবা, চাচা সবাই লাইট নিয়ে বের হয়ে যেতেন। আমার ফুপু যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবাই চারিদিকে খুঁজেও কোথাও পেতেন না। বাড়ির পেছনের দিকের বাগানে তার শাড়ি পাওয়া গেল। সবাই বুঝতে পারলেন এদিকেই গেছে ফুপু, কিন্তু কেউ এগোতে চাইতেন না। আমার আব্বা কি করবেন? তার তো নিজের বোন, তাকে তো বাঁচতেই হবে। আল্লাহর নাম করে আব্বা তার সাথে আরো 2জন সাহসী লোককে নিয়ে বাড়ির পেছনের জঙ্গলের দিকে খুঁজতে গেলেন। অবশেষে বাড়ির পেছনে যে জঙ্গল, সেই জঙ্গলের পর একটা নালার মতো ছিল, যেখানে জোয়ার ভাটার পানি আসা যাওয়া করত। সেই নালার কাছে একটা লম্বা কাঁঠাল গাছের মাথায় ফুপুকে পাওয়া গেল। বসে বসে তিনি মগ্ন হয়ে কিছু খুঁজছেন। তার মুখে লাইটের আলো পড়তেই তার দাঁতগুলো চকচক করে উঠল। আব্বা নিচে কাছে উঠলেন। গাছের নিচে যারা ছিলেন তারা অনবরত দোয়া পড়ছিলেন। এখন আমাকে বলেন, এরকম একটা অবস্থায় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি থাকতে পারেন? না, তিনি ইচ্ছা করে এগুলো করেন। আমার আব্বা ফুপিকে টাচ করা মাত্রই তিনি জ্ঞান হারালেন। কিছু লোক মিলে ধরাধরি করে ফুপিকে ঘরে নিয়ে আসলেন। 4 জন পুরুষ মিলে তাকে তুলতে পারছিল না। সে রাতে তার জ্ঞান ফিরল না। বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটল। প্রত্যেকবারই তাকে বাগানে বা বিলের মধ্যে পাওয়া যেত। এভাবেই অনেকগুলো বছর পার হয়ে গেল। আমার ফুপুর মেয়ে, মানে আমার ফুফাতো বোনকে আমার দাদি পালতেন। সমস্যার কোনো সমাধান হলো না। যেখানে কোনো ভালো রুকাইয়ার সন্ধান পেয়েছেন আমার দাদি, আমার আব্বা ফুপুকে নিয়ে গেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। কোনো পরিবর্তন হয়নি অবস্থার। এভাবেই চলছিল জীবন। আমার ফুফাতো বোন যেবার এসএসসি দিবেন, সেবারই ফুপু দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। কারণ একে তো অল্প বয়সে স্বামী হারা হয়েছেন, তার উপর এখন দাদা দাদিও বেঁচে নেই। সবকিছুর উপর বিরক্ত হয়ে তিনি বিয়ে করবেন ঠিক করেন। কোনো ঝামেলা ছাড়াই ফুপুর দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। কারণ তখন এক হুজুরের তদবির চলছিল। বিয়ের কয়েক মাস পূর্বের ন্যায় ঝামেলা শুরু হয়। আমার ফুপু শুকিয়ে কাঠ হয়ে গেলেন, কিচ্ছু খেতে পারছিলেন না। নতুন ফুপা অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কিছুতেই ফুপু সুস্থ হচ্ছিলেন না। দিন দিন যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। ফুপাও হার মানার পাত্র না। এত কিছু করেও যখন ফুপু সুস্থ হচ্ছিলেন না, ফুপার তখন সন্দেহ হয়। তিনি ফুপুকে জিজ্ঞাসা করেন অন্য কোনো কারণ আছে কিনা, তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে চান। ফুপা বললেন, যা হবার হয়ে গেছে, কিন্তু এভাবে আর না। কিছুতেই তিনি তার স্ত্রীকে হারাতে রাজি নন। অনেক জায়গায় ফুপুর রুকাইয়া করানো হলো। ফুপা যেখানে ভালো হুজুর কবিরাজের সন্ধান পেতেন, সেখানে ফুপুকে নিয়ে যেতেন। শেষমেশ ফুপা এক জাতরেল কবিরাজের সন্ধান পেলেন ফরিদপুরের ভাঙায়। যেহেতু অনেক বছর হয়ে গেছে, তাই এখন সঠিক জায়গার নাম বলতে পারবো না। এই কবিরাজ কোথাও বেশি দিন থাকেন না, তাই ফুপা তার এক আত্মীয়ের মাধ্যমে খোঁজ পাওয়া মাত্রই আমার ফুপুকে সেখানে নিয়ে গেলেন।
প্রায় 7 দিন লাগাতার ফুপুর ট্রিটমেন্ট হলো। আমার ফুপার কাছে জিজ্ঞাসা করলে তিনি জানান প্রতি রাত্রে জিনকে হাজির করা হতো। জিনগুলো ছিল খবিশ প্রজাতির। জিনটি অনেক শক্তিশালী হওয়ার কারণে কিছুতেই জিনটির সাথে পেরে উঠছিল না কবিরাজ। এরপর আর একজন কবিরাজের শরণাপন্ন হন তিনি। পরে কবিরাজের সাথে থাকা জিন এবং তান্ত্রিকের মন্ত্রের সমন্বয়ে জিনটিকে দুর্বল করা হয়। এরপর গভীর রাতে মাটির মটকার উপরে আমার ফুপুকে গোসল করিয়ে পবিত্র করা হয়। কালো ছাগল এবং কালো মুরগির রক্ত দেওয়া হয়। গোসল শেষে মাটির মটকাগুলো ভেঙে কুড়িয়ে দেওয়া হয় এবং দেখা যায় ফুপুর সারা শরীরে কে যেন নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে গেছে। সকালবেলা সূর্যের আলো ফুটতেই ফুপুকে নিয়ে ফুপা বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। কবিরাজের একজন সহকারী পাঠিয়ে স্থানীয় হুজুরের মাধ্যমে আমার ফুপুর নতুন বাড়িটি বন্ধ করা হয়। ফুপু সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগে। আমরা মাঝে মাঝে গিয়ে ফুপুকে দেখে আসতাম। ধীরে ধীরে তার স্বাস্থ্য ভালো হতে শুরু করলো। তিনি আবার সন্তান সম্ভবা হন, কিন্তু ফুপা ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। বেশ ভালো সচ্ছল পরিবার ছিল তার, কিন্তু দিনে দিনে পরিবারে আর্থিক সংকট শুরু হয়। আমার ফুপুর দ্বিতীয় সন্তানটি ছিল ছেলে। সে দেখতে স্বাভাবিক ছিল। আমার এই ফুপা আমার ফুপুকে খুব ভালোবাসতেন, তাই তিনি ফুপুকে সুস্থ করে ছেড়েছেন। সব প্রশংসা মহান আল্লাহ তাআলার। তারপর ফুপুর জীবনে অনেক অপ্রাকৃত ঘটনা ঘটেছে। ফুপু পুরোপুরি সুস্থ হবার পর একদিন আমি জিজ্ঞাসা করি খবিশ জিনটি দেখতে কেমন ছিল, তিনি এখনো দেখছেন কিনা। ফুপু জানান জিনটি দেখতে এত পরিমাণ বিশ্রী ছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দেখলেই শরীরের রক্ত হিম হয়ে যায়। তার কথা সত্যি হলো। আমিও সেই রকম অভিজ্ঞতা অর্জন করলাম। যে না দেখবে সে কোনো দিন বুঝতে পারবে না। মহান আল্লাহ সবাইকে মাফ করুন, কেউ যেন এরকম পরিস্থিতিতে না পড়ে। আল্লাহ আমার ফুপাকে জান্নাত নাসিব করুন। ফুপা মারা গেছেন 2 বছর হলো। ফুপু এখনো অসুস্থ। আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন। ঘটনাটি বড় হয়ে যাবার জন্য দুঃখিত। সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি তার নাম উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি আশা করব যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের বলবো, অনুগ্রহ করে আপনার পরের ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার জীবনে ঘটে যাওয়া এমন ভৌতিক ঘটনা অথবা আপনার জানা এমন কোনো ভৌতিক ঘটনা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। এমনও হতে পারে পরবর্তী ঘটনাটা আপনার ঘটনা দিয়েই আমরা শুরু করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকেও দারুণ একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আশিক। আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি এটা নিছক কোনো ঘটনা নয়, বরং আমার নিজের জীবনের এক করুণ কাহিনী। আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেছি, আমার সাথে এত কিছু কেন হলো, এটা কি কোনো পরীক্ষা নাকি কোনো অপরাধের শাস্তি, তা আমি জানি না। আমারও 8-10টা মানুষের মতো একটা স্বাভাবিক জীবন ছিল। ছোটখাটো ভুল তো সবারই হয়, কিন্তু আমার মনে পড়ে না আমি জীবনে কখনো বড় কোনো ভুল করেছি। আজও আমি এই বিষয়টা বুঝতে পারছি না যে আমার সাথেই এরকম কেন হলো। আপনাদের অনেকেরই হয়তো আমার কথা শুনে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি, আমার প্রার্থনা আপনারা কেউ যেন কখনোই এরকম পরিস্থিতির সম্মুখীন না হন। আমি কুমিল্লার বাসিন্দা এবং 10 বছর আগে আমার কুমিল্লা টাউনে একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর ছিল। ওই দোকানের সেল ছিল প্রতিদিন বেশ ভালো রকমেরই। এর মধ্য থেকে আমি সব খরচ বাদে মাসে বেশ মোটা অঙ্কের টাকা সেভ করতাম। জীবন খুব শান্তিতে চলছিল। আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমি। এত টাকা আসার পরেও আমি কখনো সেটা নষ্ট করিনি। আমার বদ অভ্যাস বলতে যেটা ছিল তা হলো আমি প্রচুর পরিমাণে সিগারেট খেতাম। এর বাহিরে আমি জীবনে কখনো কোনোদিন অন্য কোনো নেশা বা অন্য কোনো কিছু করিনি। আমার সবকিছু তখন শুরু হলো যখন আমার বিয়ে ঠিক হলো। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমার বিয়ের দিন একটা ঘটনা ঘটলো আমার সাথে। বিয়ের দিন কিভাবে জানি না আমার ঘর থেকে একটা বিশাল বড় সাপ বেরিয়ে এলো এবং সে আমার পায়ে কামড় দিল। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমি আইসিইউতে ছিলাম 3 দিন।
বলতে গেলে আমার বাঁচার কথা না থাকলেও আমি জীবনের এই পরিণতি ভোগ করার জন্যই হয়তো বেঁচে গেছিলাম। না হলে যে সাপটা আমাকে কামড়েছিল সেটা অনেক বিষাক্ত ছিল, আমার বাঁচা ছিল অসম্ভব। এই সবকিছুর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হলো আমাদের বাড়িতে সাপ কিভাবে এলো। কেউ বুঝতে পারছিল না যে সাপটা আসলে আসলো কোথা থেকে। আমি 1 সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি ছিলাম। যখন আমার স্বাস্থ্যের উন্নতি হলো তখন পুনরায় আবার বিয়ের তারিখ ঠিক করা হলো। আর আম্মুর কথা অনুযায়ী নজর থেকে বাঁচার জন্য এবার বিয়েটা সীমিত লোকের উপস্থিতিতেই করানোর সিদ্ধান্ত হলো। আমরা মেয়ের বাড়িতে বসেছিলাম। বিয়ে পড়ানোর সময় যে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছিলেন তার সামনের টেবিলে আবার সেই বিষাক্ত সাপটিকে ফর্নাতলা অবস্থায় দেখতে পেলাম। সাপটি দেখে আমি প্রচন্ড ভয়ে জোরে একটা চিৎকার দিলাম আর সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। চারিপাশে হইচই শুরু হয়ে গেল। সবাই বলতে শুরু করলো জামাই বেহুশ হয়ে গেছে। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি বাড়ির বিছানায়। আমার পরিবার এবং শ্বশুরবাড়ির লোকেরা আমার চারিপাশে দাঁড়িয়ে আছেন। আমি তাদের জিজ্ঞাসা করলাম, সাপটা কোথায়? মেরে ফেলুন, না হলে আবার আমাকে কামড়াবে। তারা আমার কথা শুনে অবাক হয়ে একে অপরের মুখে চাওয়াচাই করতে লাগলো। না তো, আমরা তো কোনো সাপ দেখিনি। বিয়ে পড়ানোর সময় অনেক লোক আমার চারিপাশে দাঁড়িয়েছিল। আমার কাজিন, শ্বশুরবাড়ির লোকজন, মা বাবা এবং অনেক বাচ্চাও সেখানে ছিল। এটা কিভাবে সম্ভব যে একা আমি শুধু সাপটাকে দেখলাম আর কেউই দেখতে পেল না? আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছিলাম ওই সাপ সামনের টেবিলেই বসা ছিল, কিন্তু কেউ আমার কোনো কথা বিশ্বাস করছিল না। তারা বলছিল হয়তো সেদিন সাপের কামড় খেয়ে আমার মনে সাপের ভয় ঢুকে গেছে, তাই সব জায়গায় সেটাকে দেখতে পাচ্ছি। সেদিন আমার বিয়ে হলো না। বাড়ি ফিরে আমার মা কোনো এক পীর সাহেবের কাছ থেকে আমার জন্য একটা তাবিজ নিয়ে এলেন আর আমার গলায় পরিয়ে দিলেন। তৃতীয়বার আমার বিয়ের তারিখ নির্ধারিত হলো। এবার ঠিক করা হলো শুধু বাড়ির লোকজনের উপস্থিতিতেই বিয়ে হবে। এবার আলহামদুলিল্লাহ আমার বিয়ে কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হলো, কিন্তু ওয়ালিমা 1 মাস পিছিয়ে দেওয়া হলো। বিয়ের পরদিন সকালে যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমার স্ত্রী বিছানার পাশে চুপ করে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সব ঠিক আছে তো? উত্তরে সে বলল, রাতে তুমি কি সব বলছিলে? আমি উঠে তাকে জিজ্ঞাসা করলাম, আমি আবার কি বললাম? সে বলল, তুমি রাতে অদ্ভুত ভাষায় কথা বলছিলে। কিছুক্ষণ তোমাকে ডাকার পরও তুমি ঘুম থেকে ওঠোনি। বারবার বলছিলে আমাকে ছেড়ে দে। আমি আমার স্ত্রীর কথা শুনে ভাবছিলাম সে আমার সাথে মজা করছে, কারণ যে কথাগুলো সে বলছিল এবং সেই কথাগুলোর কোনো কিছুই আমি মনে করতে পারছিলাম না। আমি কি করব বুঝতে না পেরে আমার স্ত্রীর দিকে তাকিয়ে হেসে দেই। হাসতে হাসতে তাকে বলি, আমার সাথে মজা করছো? আমার কথা শুনে আমার স্ত্রী আমাকে বলে, বিয়ের দিনে কেউ মৃত্যুর কথা বলে কিভাবে? তার কথায় আমি স্পষ্ট বুঝতে পারলাম সে ভীষণ অসন্তুষ্ট হয়েছে আমার কথায়। আমি তাকে আর কিছু বললাম না। সারা দিন আমি চিন্তায় ছিলাম সে তার বাবা মাকে আবার এসব কথা না বলে দেয়। আমাদের বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা একে অপরকে একদমই চিনতাম না। সে আমার এই কর্মকাণ্ডের জন্য আমাকে পাগলও ভাবতে পারে, কিন্তু আমি একটু হাসি ঠাট্টা করে শেষে তাকে মানিয়ে নিলাম। পরের 3-4 দিন বেশ ভালোই কাটলো। তারপর আমরা প্ল্যান করলাম এবার আমাদের কোথাও যেতে হবে। পরদিন আমাদের সুইজারল্যান্ডের ফ্লাইট ছিল। আমরা বের হবার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ফ্লাইটের 1 ঘন্টা আগেই আমার মায়ের মৃত্যু হলো। হঠাৎ করেই আম্মুর এক জটিল স্ট্রোক হয়েছিল, যেন কয়েক সেকেন্ডের মধ্যে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। যেখানে কিছু সময় আগেও আনন্দের পরিবেশ ছিল সেখানে এখন কেবলই শোকের ছায়া। আমার শ্বশুরবাড়ির লোকজনও আমার সাথেই ছিলেন। সবাই হাসি মশকরা করছিলেন, আমাদের বিদায় জানাতে এসেছিলেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল। আম্মু মারা যাবার পর আমি বেশ বড়সড় ধাক্কা খেয়েছিলাম। কিছুতেই মানতে পারছিলাম না আমার মা আর এই দুনিয়ায় নেই। দেখতে দেখতে আম্মুর 40-এ এসে গেল। বাড়িতে যেন এক সুখের পরিবেশ বিরাজমান। আম্মু চলে যাবার পর বাড়িতে যেন এক দুঃখের পরিবেশ বিরাজমান। আম্মু চলে যাবার পর আব্বু খুব বেশি একা হয়ে গেছিলেন। তিনি নিজের ঘরে একেবারে নিজেকে বন্দি করে ফেললেন। একদিন রাতে আমার মনে হলো কেউ যেন আমার রুমের দরজায় ঠক ঠক করে কড়া নাড়ছে। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুললাম। বাহিরে আব্বু দাঁড়িয়ে, তিনি জোরে জোরে হাসছিলেন। আমি আব্বুকে বললাম, কি হয়েছে? তিনি বললেন,
আশিক, দেখ তোর মা ফিরে এসেছে। আব্বুর কথা শুনে আমার মনে হলো আব্বু কোনো স্বপ্ন দেখেছে। কি বলছো তুমি? আম্মু কেন ফিরে আসবে? তিনি বললেন, বাবা, তোর আম্মুকে আমার ঘরে দেখেছি। আব্বুর কথাগুলো শুনে মনে হলো তিনি খুবই চিন্তিত, আর এই চিন্তার কারণেই তিনি স্বপ্নটাকে সত্য মনে করেছেন। আমি তাকে নিয়ে ঘরে শুইয়ে দিলাম এবং তার পাশে বসে রইলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম আর বলছিলাম আম্মু আর এই দুনিয়াতে নেই, আর তাকে এই সত্যটা মেনে নিতে হবে। বাবা এরপর চুপ হয়ে গেলেন এবং আমার কাছে পানি চাইলেন। আমি পাশে থাকা জগের দিকে তাকিয়ে দেখলাম জগ খালি। আমি জগটা তুলে নিলাম এবং পানি আনতে রান্নাঘরে চলে গেলাম। পানি ভরে এনে আমি আব্বুকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর নেই। বিছানায় কাত হয়ে শুয়েছিলাম। আমি তার কাছে গিয়ে দেখলাম তিনি অজ্ঞাতসারে ঘুমিয়ে আছেন। আমি তাকে ডেকে উঠাতে চাইলাম না, তাই বিছানার পাশের টেবিলে পানির জগ রেখে দিলাম এবং ধীরে ধীরে দরজা বন্ধ করে বের হয়ে এলাম। সকালে যখন আমরা উঠলাম তখন দেখলাম আব্বু বেশ চুপচাপ হয়ে গেছেন। তার সাথে কথা বলতে চাইলে তিনি শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছিলেন। আমি আব্বুর হাত ধরলাম আর ডাইনিং টেবিলে নিয়ে এলাম। আমরা সেখানে বসে নাস্তা করতে লাগলাম। আমার স্ত্রীও সেখানে ছিল এবং কাজের মহিলার সাথে নাস্তা বানাচ্ছিল। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? তিনি আমার দিকে তাকালেন, বললেন, আশিক, আমি তোকে একটা কথা বলতে চাই, কিন্তু তোকে কথা দিতে হবে যে তুই আমার কথা বিশ্বাস করবি। অবশ্যই আব্বু, বলো কি বলবে। গতকাল রাতে তোর মাকে দেখেছিলাম। এটা আমার কোনো মনের ভুল না, আর আমি কোনো স্বপ্নও দেখিনি। আমি সত্যিই তোর মাকে দেখেছি, আর শুধু রাতের বেলাতেই না, এখনো ডাইনিং রুমে সে আছে। মানে তোর ওই পাশের চেয়ারটা, ওখানে সে বসে আছে। আব্বুর কথা শুনে আমি আমার পাশের চেয়ারে তাকালাম। না, সেখানে কেউ নেই। আমার মনে হলো আব্বু হয়তো আম্মুর এই হঠাৎ মৃত্যুতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। আমি সময় নষ্ট না করে একজন সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। আমার মনে হচ্ছিল আব্বু মনে খুব বেশি আঘাত পেয়েছেন। এ কারণেই তিনি প্রতিটি জায়গায় আম্মুকে দেখতে পাচ্ছেন। ডাক্তার সাহেবকে বাসায় ডেকে নিয়ে এলাম, কারণ আব্বু হসপিটালে বা ক্লিনিকে যেতে ভয় পেতেন। ডাক্তার সাহেব আসার পর তিনি আব্বুর সাথে কথা বললেন এবং আমি যা ভেবেছিলাম সেটাই বললেন। তারও মনে হয়েছে আব্বু আর আম্মুর এই বিচ্ছেদের কারণেই মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন আব্বু। তিনি ঔষধ দিলেন এবং বললেন 1 সপ্তাহ পর এসে তিনি চেক আপ করবেন। আমি নিয়ম করে আব্বুকে সেই মেডিসিনগুলো খাওয়ালাম, কিন্তু পরের সপ্তাহে যখন ডাক্তার সাহেব এলেন এবং চেক আপ করলেন তখন তিনি খুবই অবাক হয়ে গেলেন। ঔষধের কোনো এফেক্টই আব্বুর উপর পড়েনি। আব্বু আমাকে প্রশ্ন করলেন, বাবা, মানে আমি কি পাগলের মতো কথা বলছি? মানে তোমাদের কি মনে হচ্ছে আমি স্বাভাবিক নই? সত্যি কথা বলতে আব্বুর সব কথাই খুব স্বাভাবিক ছিল, কিন্তু একটা বিষয় যা স্বাভাবিকের বাহিরে। তিনি বলতেন তিনি আম্মুকে দেখছেন এবং তার সাথে কথা বলছেন, কিন্তু জ্ঞান বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ তার এই কথায় বিশ্বাস করতে পারে না। দিন দিন আব্বুর আচরণ আরো অস্বাভাবিক হয়ে উঠল। আব্বু অন্যদের সামনে এমন সব কাজ করতে শুরু করলেন যা নিয়ে মানুষ হাসি ঠাট্টা করত। যখন বাসায় কোনো অতিথি আসতো তখন আব্বু একটা চেয়ারে আম্মুর জন্য খাবার রেখে দিতেন। বলতেন, আপনাদের ভাবি সামনেই বসে আছে, আপনারা খাওয়া শুরু করুন। এছাড়া বাসার কর্মচারীদের বলতেন আম্মুর জন্য একটা প্লেট রাখার জন্য। আব্বুর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। ডাক্তারের সঙ্গে যখন আলোচনা করলাম তিনি বললেন আব্বুকে তাদের ক্লিনিকে ভর্তি করাতে হবে, তারা আব্বুকে পর্যবেক্ষণ করতে চায়। আমি দেরি না করে আব্বুকে একটি ক্লিনিকে ভর্তি করলাম। আমি আমার স্ত্রী প্রতিদিন আব্বুর সাথে দেখাও করতাম। ক্লিনিকে ওনার সব কথাই খুব নরমাল ছিল। উনি আমাদের বেশ ভালোভাবে গুছিয়ে কথা বলতেন, কিন্তু আম্মুকে তিনি এখনো দেখতে পাচ্ছেন। এত সব মেডিসিন দেবার পরও তিনি আম্মুকে দেখতে পাচ্ছেন। একদিন আমি আমার স্ত্রীকে বললাম, দেখো, আব্বুকে তো ক্লিনিকে রেখে কোনো লাভই হচ্ছে না, এর চেয়ে এটাই ভালো হয় না ওনাকে বাড়িতে নিয়ে আসি। আমার স্ত্রী আমার কথায় সায় দিল। আমি কাজের লোকদের বললাম বাবার ঘর প্রস্তুত করতে, আজ সন্ধ্যায় আব্বু ফিরে আসবেন। এই বলে আমরা তখন ক্লিনিকের জন্যই বের হচ্ছিলাম। এ সময় আমার কাছে একটা ফোন এলো। একটা দুঃখের খবর শুনতে হলো আমাকে। আমার বাবা ইন্তেকাল করেছেন। আমি মাটিতে বসে পড়লাম।
আমার স্ত্রী আমাকে বুঝিয়ে শুনিয়ে ক্লিনিকে নিয়ে গেল। সেখানে গিয়ে আব্বুর ইন্তেকালের বিষয়ে জানতে চাইলাম। তারা সব বলল। আর এই পুরো ব্যাপারটাই ছিল আম্মুর ইন্তেকালের মতো, ঠিক যেমন আমার মায়ের ইন্তেকাল হয়েছিল, একদম হঠাৎ করে। ঠিক যেমন আমার আম্মুর ইন্তেকাল হয়েছিল একদম হঠাৎ করে, বাবারও তাই। আমি ডাক্তারদের কাছে এ ব্যাপারে প্রশ্ন করেছিলাম। ডাক্তারদের মতে এটা মারাত্মক হার্ট অ্যাটাক, এবং মানুষ যখন খুব বেশি ভয় পায় তখন এরকম হতে পারে। আমার বাবার কখনো হার্টের কোনো সমস্যা ছিল না, আমার মায়েরও না, এমনকি তাদের কোনো শারীরিক জটিলতাও ছিল না। রক্তচাপের কারণে যেখানে দুজন মানুষের মৃত্যু হয়েছিল, সেটা আমার জন্য খুবই অসহ্য এবং বেদনাদায়ক। আমি এখনো মায়ের চলে যাবার শোক সামলে উঠতে পারিনি। এরই মধ্যে বাবাও আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। দোকানে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম। আমার জীবনে যা ঘটেছে সেটাকে আমি দুনিয়ায় আল্লাহর পরীক্ষা ভেবে নেওয়ার চেষ্টা করছিলাম। দুনিয়ায় আসলে যেতেই হবে, কিন্তু এরপর যা ঘটলো তাতে আমি বুঝতে পারলাম এটা আল্লাহর কোনো পরীক্ষা নয়, বরং কারো পরিকল্পনার অংশ। কেউ আমাদের জীবনটা পিষিয়ে দেওয়ার প্রবল চেষ্টা করছে, যাকে আমরা বলি কালো জাদু। এক রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ স্বপ্ন দেখলাম আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে উঠেছি। ওয়াশরুমের দরজা খুলতেই দরজার সাথে কিছু একটা ধাক্কা খেয়ে আমার দিকে ফিরে এলো। পরক্ষণে দেখলাম দরজার পেছন থেকে একটা বিশাল কালো ছায়া বের হয়ে এলো এবং আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয় পেয়ে পেছনের দিকে সরে গেলাম এবং বিছানায় পড়ে গেলাম। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ খুলে গেল। চোখ খুলতেই আমার হৃদস্পন্দন এতটাই জোরে হচ্ছিল যে আমি নিজেই তা শুনতে পাচ্ছিলাম। তারপর উঠে আমি নিজের চারিপাশ ভালোভাবে দেখতে লাগলাম আমি কোথায় আছি। সেই স্বপ্নের খুব তীব্র প্রভাব পড়েছিল আমার উপরে। আমি ভয়ে চোখ খোলার সাহস পর্যন্ত পাচ্ছিলাম না। কোনো মতে সাহস করে চোখ খুলে দেখি আমার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। এর কিছুক্ষণ পর আমি ওয়াশরুমের হ্যান্ডেল ঘোরানোর আওয়াজ পেলাম, যা আমি এ সময় কোনোভাবেই শুনতে চাইছিলাম না। ওয়াশরুমের দরজা আস্তে আস্তে খুলতে লাগলো। আমি দ্রুত উঠে ঘরের লাইট জ্বালালাম। ওয়াশরুমের দরজা যতটুকু খোলা ছিল ততটুকুই রইল। আমি সাহস করে সামনে এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখলাম ভেতরে কেউ ছিল না। এভাবেই আমার দিন কাটতে লাগলো। আমি স্বাভাবিক হওয়ার জন্য আবার ডিপার্টমেন্টাল স্টোরে যেতে শুরু করলাম, কিন্তু তাতেও আমার মন বসছিল না। আমি আবার সেখানে যাওয়া ছেড়ে দিলাম। দোকানে আমার একজন ম্যানেজার ছিল, যে প্রতিদিন রাতের বেলা বাসায় এসে আমাকে হিসাব বুঝিয়ে দিত। যখন সে দেখলো দোকানের মালিক আর আসে না, তখন ধীরে ধীরে সে প্রতিদিন না এসে কোনো না কোনো ক্ষতির কথা বলতো। কখনো বলতো কোনো ক্রেতা টাকা নিয়ে পালিয়ে গেছে, আবার কখনো বলতো মালপত্রের ডেট এক্সপায়ার হয়ে গেছে। প্রতিদিন একই কাহিনী। এদিকে আমার অবস্থা এমন হয়ে গেছিল, মনে হচ্ছিল আমাকে যেন ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। ঘর থেকে বের হওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি যদি বেরো হতাম তবে মনে হতো আমার সাথে খারাপ কিছু একটা হবে, আমি মরেও যেতে পারি। অদ্ভুত ধরনের একটা ভয় আমার ভেতরে বাসা বাঁধল। আমি যা যা ভাবতাম তা যদি আপনাদেরকে বলি আপনারা অনেকেই হাসবেন। আমার মাথায় এমন সব চিন্তা আসতো, যদি ঘর থেকে বের হই এবং গাড়িতে আমার অ্যাক্সিডেন্ট হয়, আর সেটা যদি কোনো পুলিশের সাথে হয়, তাহলে অ্যাক্সিডেন্টে মরে না গিয়েও আমাকে তার হাতে মরতে হবে। এই চিন্তাগুলো এত দ্রুত আসতো যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম এবং সেগুলোকে সত্যি মনে করতাম। এর পেছনের কারণ হয়তো আমার জন্য আমার নিজের ঘর একটা জেলের মতো হয়ে গেছিল এবং আমি সেখানে কয়েদির মতো জীবন কাটাচ্ছিলাম। একদিন বাসার কাজের মেয়ে আমার ঘরে আসে। তাকে দেখতে খুব নার্ভাস লাগছিল। আমাকে বলল, ভাইয়া, ঘরের বাহিরের দিকে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। কি হয়েছে তাতে? এতে আবার চিন্তার কি আছে? বাচ্চাই তো দাঁড়িয়ে আছে। আমি মনে করেছিলাম হয়তো প্রতিবেশীর কারো বাচ্চা, কিন্তু আমার কাজের মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, বাহিরে যে বাচ্চাটা, তার সাথে খালা আম্মা বসে আছে। এ কথা শুনে আমি হা হয়ে তাকিয়েছিলাম। খালা আম্মা বলে সে সম্বোধন করেছিল আমার আম্মুকে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তোমার মাথা ঠিক আছে? কি বকবক করছো? আমার কাজের মেয়ে কসম করলো। আমি বাইরে এসে দেখলাম কেউ নেই। সে তার বাচ্চাদের ডাকলো, তাদের মাথায় হাত রেখে বলল, ভাইয়া, খালাম্মা এখানেই বসেছিল, তার সাথে একটা বাচ্চা ছিল, আমি একটুও মিথ্যা বলছি না। আমি কাজের মেয়েকে বললাম,
তুমি তোমার বাচ্চাদের নিয়ে যাও, যখন তোমার আপা আসবে তখন তোমার সাথে কথা বলবো। কিন্তু আমার কথা উপেক্ষা করে সে সন্ধ্যার আগে আগেই তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। সে আমাদের অনেক পুরনো কাজের মেয়ে ছিল। মনে হচ্ছিল সে খুবই অস্বাভাবিক কিছু দেখে ফেলেছে এবং তার জন্য এখানে কাজ করাটা খুব কঠিন। অন্যদিকে আমি যেমন আচরণ করেছিলাম তাও স্বাভাবিক ছিল না। আমি বাড়ির বাহিরে বের হওয়া একেবারেই ছেড়ে দিয়েছিলাম। আমার স্ত্রীও এ কারণে বিরক্ত। আমাদের মাঝে ঝগড়া শুরু হলো। অন্যদিকে আমার ব্যবসাও 3 দিন চরম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একদিন খবর পেলাম আমার ম্যানেজার আমার দোকান দখল করে নিয়েছে। সে ভাড়া চুক্তি পরিবর্তন করে নিয়েছে, মালপত্র আমাকে ধোঁকা দিয়ে সাইন করিয়ে নিয়েছে। আমার খারাপ সময়ের সুযোগ নিয়ে আখের গুছিয়েছে। আমি বাড়িতে বসেই 2-3 জন আইনজীবীকে সেখানে পাঠিয়েছিলাম, কিন্তু তারা এসে বলল আমাদের নাকি আদালতে যেতে হবে। আইনজীবীদের মতে তার কাছে এত বেশি অথেন্টিক কাগজপত্র আছে যে আদালতে আমাদের পক্ষে কোনো কিছু প্রমাণ করা সম্ভব না। আমার দোকানটা ছিল 3 তলা একটা বিল্ডিং এর নিচতলায়। আমি ভাড়া নিয়েছিলাম। সেখানে কোটি কোটি টাকার মালপত্র ছিল, যা আমার ম্যানেজার জাল কাগজপত্র তৈরি করে সব নিজে নিয়ে নিয়েছে। আমি স্টোর তার কাছে বিক্রি করে দিচ্ছি এরকম। প্রথমে মা, পরে বাবা, আর এখন আমার একমাত্র আয়ের উৎসটিও আমার হাত থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম, আচ্ছা, কোনো স্বাভাবিক মানুষের জীবন কি এতটা ওঠানামা করতে পারে? কিন্তু আমার ক্ষেত্রে আমার বিয়ের পর শুধু বিপদ আর বিপদই এসেছে। এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? আমি বুঝতে পারছি না। একদিকে টাকা পয়সার অভাব আর অন্যদিকে অদ্ভুত সব ঘটনা। আমি রাতে ঘরে ঢুকলাম, দেখি আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। অদ্ভুত সব চিন্তা আমার মাথায় ঘুরছিল, ঘুম আসছিল না। আমি বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু ঘুমোতে পারলাম না। ওই রাতে একটা অদ্ভুত অস্থিরতা আমাকে ঘুমোতে দিচ্ছিল না। আমি বিছানায় উঠে বসলাম, আমার স্ত্রীকে ডাকতে লাগলাম। আমি শুধু একবার তাকে ডেকেছিলাম। সে আমার পেটে এমন জোরে লাথি মারল, আমি বিছানা থেকে ছিটকে পড়ে গেলাম। মেঝেতে পড়ে ব্যথায় কোকাতে কোকাতে দেখলাম আমার স্ত্রী বিছানা থেকে উঠে গেল। তার চোখ সম্পূর্ণ বন্ধ। সে উঠে গিয়ে দেওয়ালের পাশে একটা কোণে দাঁড়িয়ে গেল এবং দেওয়ালের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। সে এমন ভাষায় কথা বলছিল যা আমি আগে কখনো শুনিনি। তার কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে এবং বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমি হতবাক হয়ে যাই। খেয়াল করে দেখলাম সেই দেওয়াল থেকে, যেখানে কয়েক মুহূর্ত আগে আমার স্ত্রী দাঁড়িয়েছিল কি সব বলছিল, সেখান থেকে একটা ছায়া বের হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর সেটি আমার ঘরের দরজা দিয়ে বাইরে চলে গেল। আমি মেঝেতে পড়া অবস্থায় সেই দৃশ্য দেখছিলাম। আমি ঘরের লাইট অন করলাম এবং দ্রুত স্ত্রীকে জাগালাম। সে হতবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি এত রাতে আমাকে কেন তুললে? তুমি এইমাত্র উঠে দেওয়ালে কি করছিলে? সে বলল, তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে ডেকে তুললে ঘুম থেকে এইমাত্র। তখন আমি নিজেই নিজের মানসিক আস্থার উপর সন্দেহ পোষণ করতে লাগলাম। কিন্তু এসব যদি শুধু আমার সাথেই ঘটতো তবে আমি ভাবতাম হয়তো আমার মাথায় সমস্যা আছে। কিন্তু আমার মৃত মাকে প্রথমে আমার বাবা দেখেছিলেন। আমার কাজের মেয়েও বলছে আমার মৃত মাকে সে দেখেছে। তারপর বিয়ের সময় যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল এবং বিয়ের পরে যেভাবে আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, তা সবটাই কি আমার ভুল? একদিন আমার এক বন্ধু আমার বাড়িতে এলো। আমি আমার বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলছিলাম। সে বলল, দোস্ত, মনে হচ্ছে এটা কোনো জাদুর লক্ষণ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি বলছিস? সত্যি বাসায় মায়ের মতো যাকে দেখা গিয়েছে আর বাবা যাকে দেখেছেন, তিনি কি আসলেই আমার মা? না, এটা তোর মা নয়, বরং জিন, যারা কোনো একটা রূপ নিয়ে এসেছে। তাহলে এটা সমাধান কি? আমি কিভাবে মুক্তি পাবো? আচ্ছা, তুই কি আমাকে কোনো হেল্প করতে পারবি? হ্যাঁ, একটা লোককে চিনি। চেষ্টা করলে আজ রাতেই তাকে নিয়ে আসতে পারবো। তারপর সেই রাতেই আমার বন্ধু একজন মৌলানা সাহেবকে নিয়ে এলেন। তার হাতে বড় একটা তসবিহ, যা তিনি লাগাতার পড়ছিলেন। পরে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার ঘর কোনটা, যেখানে আপনি ঘুমন? আমি তাদের আমার ঘরটা দেখিয়ে দিলাম। আমার বউ সেখানে বসেছিল। সে লাগাতার আমার দিকে রাগ নিয়ে তাকিয়েছিল, কারণ সে এসব বিষয়ে বিশ্বাস রাখত না। কিন্তু আমি তাকে অনুরোধ করলাম, তাই সে আমার সাথে বসে পড়ল। সেই মৌলানা সাহেব আমার সামনে বসে কিছু পড়তে লাগলেন। পড়তে পড়তে আধা ঘন্টা পেরিয়ে গেল। আমি দেখলাম পড়ার সময় তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। মৌলানা সাহেব চোখ বন্ধ করলেন। আমি জানি না বুঝতে পারছিলেন কিনা,
কিন্তু আমাদের চোখে সব কিছু স্পষ্ট ছিল যে তার নাক দিয়ে রক্ত পড়ছে। আমি আমার বন্ধুকে ইশারা করলাম তাকে জানাতে। আমার বন্ধু মুখে আঙ্গুল দিয়ে শান্ত থাকতে বললেন। মৌলভী সাহেব কিছু একটা বিড়বিড় করে পড়ছিলেন। পড়া শুরু করার পর মনে হচ্ছিল যেন বাড়িতে কিছু গন্ডগোল হচ্ছে। প্রথমে আমরা রান্নাঘর থেকে বাটি পড়ার আওয়াজ শুনলাম। আমি আগে থেকেই বাড়ির কাজের লোকজনের ছুটি দিয়েছিলাম। প্রথমে বাটিগুলো একটার পর একটা পড়ার আওয়াজ আসতে লাগলো। তারপর আবার সেই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ, এবং সেটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমাদের ঘরের লাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমরা সেই মৌলানা সাহেবের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। তার চিৎকার শুনে আমরা তিনজনই ভয় পেয়ে গেলাম। আমরা উঠে ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, হঠাৎ করেই লাইট জ্বলে উঠল। আমরা দেখলাম পীর সাহেবের উপর কিছু একটা ভর করেছে। তার চোখ লাল এবং তিনি আমাদের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলেন। তুই যা খুশি কর, আমাদের হাত থেকে রেহাই পাবি না। এভাবে কথা বলতে বলতে মৌলানা সাহেব অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরলে তিনি আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন খুবই চিন্তিত। তিনি নিজের জায়গা ছেড়ে উঠলেন আর আমার বন্ধুকে বাইরে যাওয়ার ইশারা করলেন। আমাদের দুজনের কারো সঙ্গেই কথা না বলে তিনি সেখান থেকে বের হয়ে গেল। পরদিন আমার বন্ধু বলল, মৌলানা সাহেব বলেছেন আমাদের উপর খুবই বিপজ্জনক জাদু করা হয়েছে। এই জাদু এত শক্তিশালী যে এর প্রভাব শেষ না হওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব না। আমার কপাল ভালো যে আমি বেঁচে গেছি, না হলে জিনেরা আমাকেও মেরে ফেলতো। আমি জিজ্ঞাসা করলাম, এই জাদুর উদ্দেশ্য কি? এটা কেন করা হচ্ছে? আমার বন্ধু বলছিল, মৌলানা সাহেব বলেননি জাদু কে করাচ্ছে, কিন্তু তার কথা মতোই যেই করাচ্ছে তার উদ্দেশ্য হলো আমার সর্বনাশ করা, আমাকে ধ্বংস করা, রাস্তায় নামিয়ে আনা। আমি এই ব্যাপারে আমার বউয়ের সাথে কথা বললাম। তার কথা শুনে আমি বুঝতে পারলাম যে এসবের জন্য সে প্রস্তুত ছিল না এবং বলছিল মৌলানা সাহেব একটা ফ্রড, আমার কাছ থেকে টাকা তোলার জন্য এমন কথা বলছে। যখন বউ বলল তখন আমি গুরুত্ব দিলাম না। আগে আমি আমার উপরের ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলাম, কিন্তু খরচ বেশি ছিল আর ভাড়া কম আসছিল, আর তাই উপরের অংশ খালি করে সেটাকে বন্ধক দিয়ে দিলাম। এই বন্ধকের টাকাও ধীরে ধীরে শেষ হয়ে গেল। পরে আমি নিজের অংশটা বন্ধক দিয়ে নিজে বাসা ভাড়া থাকলাম। কিন্তু বড় সমস্যা ছিল, আমার নিজের কোনো রোজগার ছিল না। আমি এমন কিছু খুঁজছিলাম যাতে বাসায় বসে খেতে পারি, কারণ আপনাদের বিশ্বাস হোক বা না হোক আমি বাইরে যেতে পারছিলাম না। কিছু করার শক্তি আমার মধ্যে একেবারেই ছিল না। একদিন আমার বউ এসে আমাকে বলল সে আমার সাথে আর থাকতে চায় না, তালাক চায়। আমি অনেক মিনতি করলাম, হাতে পায়ে পড়লাম, কিন্তু লাভ হলো না। আমি জানতাম সে কিছু একটার কারণে প্রভাবিত। সত্যি বলতে মনে হচ্ছিল যে আমার বউ নয়, বরং অন্য কেউ একজন কথা বলছে। পরিশেষে আমার বউ আমাকে ছেড়ে চলে গেল। আমি একা হয়ে গেলাম। একাকিত্বকে সঙ্গী করে জীবন কাটাতে লাগলাম। এক রাতে নিচে গ্যারেজ থেকে কিছু জিনিস নিতে গেছিলাম। যখন ফিরে আসছিলাম, সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন মনে হলো আমার পেছনে কেউ সিঁড়ি দিয়ে চলছে, পেছন পেছন আসছে। আমি যখন থেমে ফিরলাম তখন সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। আমি আবার সিঁড়ি চড়তে লাগলাম, কেউ আমার পেছন পেছন আসছে। এবার আমি অতিরিক্ত ভয় পেলাম। আমি হঠাৎ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে লাগলাম, এসে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমার পেছনে যে ছিল তার দৌড়ানোর আওয়াজ এখনো শুনতে পাচ্ছি। তারপর সে আমার ঘরের কাছে এসে পৌঁছলো এবং মনে হলো বাহিরে ছিল এবং আমার ঘরে ধাক্কা দিচ্ছিল। আমি খুব ভয়াবহ অবস্থার সম্মুখীন হলাম। ঘরের বাহিরেই বসে থাকলাম। বন্ধুকে ফোন দিলাম। আমার বন্ধু ফোন পেয়ে বাসায় এলো। বন্ধু যখন এলো তখন কিছুটা শান্তি পেলাম। আমার বন্ধু আমাকে বোঝাতে শুরু করলো, যাই হোক ভাই, জীবন এভাবে কাটবে না, তোর চিকিৎসা করাতে হবে আর মানতে হবে যে তোর উপর কালো জাদু করা হয়েছে। কিন্তু আমি আমার বন্ধুর কথা শুনলাম না। তারপর যখন আমার সব টাকা শেষ হয়ে গেল তখন বাধ্য হয়ে বাড়ি বিক্রি করতে হলো। বাড়ি বিক্রি করে আমি ধারের সব টাকা ফেরত দিলাম আর বাকি টাকায় ভাবলাম কিছু একটা করব। আমার এক বন্ধু আমাকে পরামর্শ দিল, তুই কিছু দোকান কিনে ভাড়া দে। এটা বেশ ভালো পরামর্শ ছিল, কারণ এতে টাকা বাড়িতে বসে বসে আসবে। আমি কিছু টাকা দিয়ে দোকান কিনলাম এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করলাম আর কিছু টাকা ব্যাংকে রেখে দিলাম। একদিন আমার এক পুরনো বন্ধু আমার বাড়িতে এলো। এসে আমার অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসলো। বলল, দোস্ত, তুই নামাজ পড়িস, আল্লাহর কাছে দোয়া চাস, তুই নামাজ পড়, কোরআন পড়, তোর সমস্যা চলে যাবে।
এটাই ছিল প্রথমবার যখন কেউ আমাকে নামাজ পড়ার পরামর্শ দিল। আমি আজ পর্যন্ত কখনো নামাজ পড়িনি। যখন আমার বন্ধু চলে গেল তখন আমি ওয়াশরুমে গিয়ে ওযু করলাম। বাহিরে এসে জায়নামাজ বিছালাম। হঠাৎ মনে হচ্ছিল যেন সামনে থেকে একটা কালো ছায়া সরে গেল। আমি এটার উপর গুরুত্ব দেইনি, বরং চুপচাপ নিয়ত করে নিলাম। পুরো নামাজের সময় এমন লাগছিল যেন চারিপাশ থেকে কেউ আমাকে বিরক্ত করে যাচ্ছে। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু যখন চোখ খুললাম দেখলাম আমি জায়নামাজ থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি। এটা খুব অদ্ভুত ছিল। আমি জানি না কে আমাকে জায়নামাজ থেকে তুলে এত দূরে নিয়ে এসেছে। আমি ভীত হয়ে নিয়ত ভেঙে দিলাম এবং ঘর থেকে বের হয়ে গেলাম। আমি আমার বন্ধুকে ফোন করে সব বললাম। সে বলল, তুই মসজিদে গিয়ে নামাজ পড়। যখন এশার আজান হলো তখন আমি নামাজ পড়তে গেলাম। যখন আমি মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম মনে হলো যেন কিছু একটা আমাকে থামিয়ে দিচ্ছে। মাথা ঘুরতে লাগলো আমার। আমি ভেতরে ঢুকতে পারছিলাম না। একজন নামাজি যখন আমার এই অবস্থা দেখলো তখন সে আমাকে হাত ধরে ভেতরে নিয়ে আসলো, আমাকে পানি দিল এবং পরে জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো সমস্যা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম এবং ওযু করতে চলে গেলাম। ওযু করার পর আমি যখন ভেতরে গিয়ে সারিতে দাঁড়িয়ে গেলাম আবার সেই একই অনুভূতি। মনে হলো আমার চারিপাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি নামাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। যখন আমার চোখ আমি খুললাম আর রুকুতে গেলাম তখন দেখলাম আমি অন্য কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। দু একজন আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইমাম সাহেব বললেন, আপনার কি কোনো সমস্যা আছে? আমি কান্না করতে করতে বিয়ের পর থেকে যা যা ঘটেছে সব বললাম। তিনি ফোনে আমার সামনেই কাউকে কল দিলেন। ইমাম সাহেব আমার মায়ের নাম জানতে চাইলেন। যার সাথে ফোনে কথা বলছিলেন তাকেও জানিয়ে দিলেন। তারপর তিনি বললেন, আপনি কাল আমার কাছে আসেন, আমি আপনাকে বিস্তারিত জানাবো যে আপনার সাথে সমস্যা কি হয়েছে। পরের সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন মনে হলো আমার মাথার তলায় কিছু একটা ঠেকছে। আর সেখানে একটা না বরং বেশ কিছু জিনিস ছিল যে আমার মাথায় চাপ প্রয়োগ করছিল। আমি উঠে দাঁড়ালাম, বালিশের কাভার খুলে তার ভেতরে হাত দিলাম। তখন আমি অনেকগুলো পেরেক পেলাম। আমি বালিশের ভেতর হাত দিয়ে পেরেকগুলো বের করলাম। সেগুলো যেন শেষই হচ্ছিল না। আমার ধারণা সেখান থেকে প্রায় 5 থেকে 6 ডজন পেরেক বের হলো। এরপর আবার হাত দিলাম। এবার কাগজ বের হতে শুরু করলো। সেগুলো কোনো তাবিজ ছিল যার উপরে স্পষ্টভাবে লেখা ছিল ধ্বংসের সময়। তখন যখন দুপুরে জোহরের সময় হলো আমি এই সবকিছু নিয়ে ইমাম সাহেবের কাছে গেলাম আর বললাম, দেখুন এসব কি বের হয়েছে বালিশ থেকে। আমি আমার বালিশ অনেক দিন ধরে ব্যবহার করছিলাম, কিন্তু এই পেরেকগুলো আর তাবিজ এর আগে কখনোই দেখিনি। ইমাম সাহেব বললেন, আমি আপনার ব্যাপারে উস্তাদের সাথে কথা বলেছিলাম। সকালে ফজরের সময় আমার উস্তাদ আমাকে ফোন করেছিল। তিনি জানালেন আপনার উপরে খুব খারাপ কিছুর প্রভাব পড়েছে, আর জাদুর মাধ্যমে যাকে আপনার কাছে পাঠানো হয়েছে সে আমার উস্তাদের উপরে আক্রমণ করেছে। আমার উস্তাদ আপনার চিকিৎসা করতে অস্বীকার করেছেন। কোনো শক্তিশালী পীরের কাছে যান, পরামর্শ গ্রহণ করুন। এটা কাটানো এত সহজ না। ইমাম সাহেবের এই কথাগুলো আমার উপরে আরো বেশি প্রভাব ফেলেছিল। আমি বারবার কে কালো জাদু করেছে তার নাম জানতে চাই, কিন্তু আমাকে জানানো হয় যদি তার নাম বলা হয় তাহলে যে ব্যক্তি এই নাম বলবেন তার মৃত্যু অবধারিত। আমার আর কিছুই করার ছিল না। এরপর আগের ঘটনার পুনরাবৃত্তি। দোকানদাররা আমার ভাড়া দেওয়া বন্ধ করে দিল। তারপর তারা সেই জায়গাটাও দখল করে নিল। স্টক এক্সচেঞ্জে আমার সব টাকা ডুবে গেল। আর যে ব্যাংকে টাকা ছিল সেটা ব্যাংক থেকে তুলতে গিয়ে রাস্তায় বন্দুকের মুখে সব টাকা ছিনতাই হয়ে গেল। চারিপাশে যত বিপদ সব আমার উপরে এসে পড়েছিল। মনে হচ্ছিল আত্মহত্যা করব, কারণ আমার তো আর কিছুই করার ছিল না। একদিন আমার এক বন্ধু বলল, দেখ আমার পরিচিত এক পীর সাহেব আছে, তুই সেখানে যা, হয়তো তোর চিকিৎসা হতে পারে। যখন একটু আশা দেখতে পেলাম আমি তৎক্ষণাৎ সেখানে রওনা দিলাম। আমি যখন সেখানে যাচ্ছিলাম আমাকে কেউ বা কিছু এমন জোরে একটা ধাক্কা দিল যে আমি প্রায় গর্তে পড়ে যাচ্ছিলাম। কোনো রকমে আমি সেখানে পৌঁছাই। উনি আমাকে বসান। উনি বললেন, আপনার উপরে ভয়ানক কালো জাদু করা হয়েছে। উনি কিছু তাবিজ দিলেন আর বললেন বাড়ি গিয়ে এগুলো নিয়ে কিছু একটা করতে হবে। আমি ওনার হাদিয়া দিয়ে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে পকেটে হাত দিতেই দেখি তাবিজগুলো অদৃশ্য হয়ে গেছে। পরে আবারও একজন বললেন যে সিলেটে একজন খুব বড় পীর সাহেব আছেন। আমি সেখানে গেলাম। তখন আমার মাথায় কি ভর করলো জানি না, আমি পীর সাহেবের উপরেই হামলা করে দিলাম। ওনার মুরিদ ওনাকে বাঁচালো। উনিও একই কথা বললেন, আমার উপরে ভয়ানক
ভয়ানক কালো জাদু হয়েছে। আমি আবার হতাশ হয়ে ফিরে আসি। ব্যাপারটা অদ্ভুত ছিল, কারণ সবাই বলছিল জাদু করা হয়েছে, কিন্তু চিকিৎসার জন্য কারো কাছেই সাহায্য পাচ্ছিলাম না। এই হলো আমার ভাগ্য। এরপর আমি অনেক জায়গায় চাকরি করার চেষ্টা করেছি, কিন্তু বের করে দেওয়া হয়েছে আমাকে, কখনো মিথ্যা অপবাদ, কখনো বিনা নোটিসে। আপনাদের মধ্যে কেউ আন্দাজও করতে পারবেন না যে আমি এখন কতটা কষ্টে আছি। আমি আমার যৌবনে কেমন জীবন কাটিয়েছি, আর এখন কতটা লজ্জায় পড়তে হচ্ছে। আমি পুরোপুরি যেন এক জীবন্ত ভগ্নাংশ হয়েই নিজের জীবন যাপন করছি। একজন বৃদ্ধ মহিলা আছেন যিনি আমাকে একটি ঘর দিয়েছেন। এই ঘটনাটা আমি আপনাদের জানাচ্ছি আমার পাশের বাড়ির একটি ছেলের মোবাইল থেকে। সে প্রায় তার মোবাইল নিয়ে আমার কাছে আসে এবং আমরা দুজন মিলে ভূত এফএম নাইট শুনি। কয়েকদিন ধরেই ভাবছিলাম ঘটনা পাঠাবো, কিন্তু সাহস হচ্ছিল না ঘটনা পাঠানোর। আমি শুধু চাই আমার জীবনের শেষ বছরগুলো একটু মর্যাদার সঙ্গে কাটাতে। ছোটখাটো প্রয়োজনের জন্য মানুষের কাছে হাত পাততে যেন না হয় আমাকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন বাকিটা জীবন আমি এভাবেই পার করতে পারি, একটু মান সম্মানের সাথে কাটাতে পারি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসনার, সিফাত আলম এই ঘটনাটি কালেক্ট করেছেন, এবং এই ঘটনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই ঘটনাটি আপনারা শেয়ার করুন, এবং আপনাদের পরিচিত মানুষদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনারা চাইলে আমাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। দুর্দান্ত একটি ঘটনা পড়লাম। আসলেই কালো জাদু মানুষের জীবনে এমন পরিণতি নিয়ে আসতে পারে যা কল্পনা অতীত। তাই আমাদের সবার উচিত সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়া এবং ইসলামিকভাবে চলা। তাহলেই হয়তোবা এই কালো জাদুর প্রভাব থেকে আমরা কিছুটা হলেও রেহাই পেতে পারি। আমাদের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন ভূত এফএম নাইট, সঙ্গে আছি আমি আরজেসাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের প্রতিবার এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দারুণ একটা ইমেল আপনাদেরকে পড়ে শোনাতে চলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডের মূল অংশে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমার বাড়ি যশোর জেলার চৌগাছা থানার কোনো এক গ্রামে। ঘটনায় যে নামগুলো ব্যবহার করা হয়েছে তা ছদ্মনাম। আমি দেশের বাইরে থাকার কারণে আপনাদের ঘটনাগুলো প্রতিনিয়ত অনলাইনে শুনে থাকি। এটাই আমার পাঠানো প্রথম ঘটনা। অনেকদিন ধরে ভাবছি লিখব, কিন্তু সময়ের কারণে লিখতে পারি না। অবশেষে আজ লিখে পাঠালাম। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ছিল 2016 সালের বর্ষাকালে। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হবার কারণে পুরো নদীতে বৃষ্টির পানি থই থই করছে। আমার বন্ধু সবুজ প্রায় সময় নদীতে মাছ ধরত। আমি ঠিক করলাম সবুজের সাথে একদিন রাতে মাছ ধরতে যাব। যেই কথা সেই কাজ। পরদিন রাত 8টার সময় মাছ ধরার সরঞ্জাম লাইট নিয়ে আমরা বেরিয়ে পড়ি মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরার জন্য সাঁকো পার হয়ে নদীর ওপারে চলে গেলাম। মাছ ধরতে ধরতে আমরা অনেকটা দূরে চলে যাই। পরে খেয়াল করলাম আমরা শ্মশান ঘাটের বাজ বরাবর চলে এসেছি। ওই পাশে শ্মশান, আর এই পাশে আমাদের পেছনে গভীর জঙ্গল। নদীর পাশে জঙ্গলের শুরুতে সারি সারি কলা গাছের লাইন। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে যায়। মোবাইলে দেখলাম সময় রাত 9:30। আমি সবুজকে বললাম, ভাই চল চলে যাই। উত্তরে সবুজ আমাকে বলল, আরে ভয় পাচ্ছিস নাকি? কোনো ভয় নেই, এরকমটা প্রায়ই হয় আমার সাথে। নে তুই মাছ ধর, কোনো সমস্যা নেই। আমরা আবার মাছ ধরতে শুরু করলাম। ঠিক তার 2 মিনিট পর মনে হলো কেউ যেন কলা গাছের শক্ত কিছু দিয়ে জোরে জোরে আঘাত করছে। আমরা ঘুরে লাইট মারতে গিয়ে দেখি ওখানে কেউ নেই, একদম নিস্তব্ধ। আমি কিছুটা ভয় পেয়ে সবুজকে বললাম, ভাই এবার চল বাসায় যাই। সবুজ বলল, এখানে অনেক মাছ আছে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট, তারপর একসাথে যাই। আমি ভয়ে ভয়ে বললাম, ঠিক আছে। মাছ ধরা শেষ করে সবুজ বলল, চল এবার যাওয়া যাক। তখন শুরু হলো আসল ঘটনা।
এবার যেন কয়েকজন মিলে সেই কলা গাছে জোরে জোরে আঘাত করতে লাগলো। মনে হলো গাছগুলোকে মাটিতে আছড়ে ফেলছে। সাথে সাথে লাইট মারতেই সবুজের হাতে থাকা লাইটটা বন্ধ হয়ে গেল। আমার লাইটেরও চার্জ প্রায় শেষ হয়ে এসেছে। হালকা আলোতে দেখলাম একটা কালো ছায়া আমাদের উপর দিয়ে নদীর ওপাশে শ্মশানে উড়ে গেল। আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে। শ্মশানের ওই পাশের বাঁশগুলো যেন ভয়ঙ্কর ঝড়ের আঘাতে মাটিতে আছড়ে পড়ছে। আমার হাতের লাইটটাও বন্ধ হয়ে গেছে। এটা দেখে আমরা দুজনেই ভয়ে হাতে থাকা সবকিছু ফেলে দিয়ে প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটতে লাগলাম। আমরা প্রায় 30 মিনিট ধরে দৌড়াচ্ছি, কিন্তু অবাক ব্যাপার হলো আমরা যেখানে ছিলাম সে জায়গা থেকে দৌড়ে সাঁকোর কাছে আসতে সময় লাগার কথা ছিল মাত্র 15 মিনিটের মতো। ভাবতে লাগলাম, তাহলে আমরা এখন কোথায়? রাত তখন 10:30। আমরা প্রাণের ভয়ে ছুটতে ছুটতে নদীর পাশের মাঠ পেরিয়ে বিলের পাশে এসে পড়েছি। বিলটা ছিল সাঁকো থেকে অনেকটা দূরে। বিলের পাশে ছিল সেই জঙ্গল। সেই জঙ্গল থেকে মায়াবী কণ্ঠে কেউ যেন চিৎকার করে বলছে, সবুজ, রাহাত, মাছ ধরেছ, মাছ নিয়ে যাও। ভাবতে লাগলাম, এত রাতে এই জঙ্গলে কে ডাকছে আমাদেরকে? হঠাৎ করেই বিলের মধ্যে থেকে বিশ্রী কণ্ঠে কেউ বলতে লাগলো, মাছ ধরতে এসেছিলি না? ওখানে দাঁড়িয়ে কেন? মাছ নিয়ে যা। চাঁদের আবছা আলোয় দেখলাম কেউ নেই। মিলের বাড়ির আওয়াজে মনে হচ্ছে আমাদের দিকে কেউ হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। ভয়ের চোটে আমাদের শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। আমরা দুজন দুজনের হাত ধরে প্রাণের ভয়ে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে অবশেষে আমরা সাঁকোর দেখা পেলাম। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। যখনই সাঁকোতে উঠতে যাব দেখি সাঁকোর সামনে একটা বেড়াল দাঁড়িয়ে আছে। তখন সবুজ বলল, রাহাত নাম, ওদিকে যাস না, ওটা বিড়াল না, ওদিকে গেলে বিপদ হবে। এটা শুনে আমরা সাঁকোর রাস্তার মধ্যে বসে পড়লাম। তারপর দেখলাম আরো কয়েকটা বিড়াল এসে আমাদেরকে ঘিরে বসে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে। দোয়া কালাম যা পারি সব পড়তে লাগলাম। ক্লান্ত শরীর নিয়ে ঘুমালা চোখের পাতা যেন বন্ধ হয়ে আসছে। তখন রাস্তার দুপাশের গাছগুলো বাঁকা হয়ে মনে হচ্ছে আমাদেরকে রাস্তার উপর চেপে ধরবে, কিন্তু পারছে না। সবুজ ধূমপান করত। মনে হলো তার লুঙ্গির কাটিতে বিড়িও লাইট আছে। তখন সে বিড়ি ধরিয়ে টানতে লাগলো। হঠাৎ করেই গাছগুলো মাথার উপর থেকে কিছুটা উপরে সরে গেল। তারপর থেকে সে একটার পর একটা বিড়ি জ্বালাতে লাগলো। এদিকে বিড়ি শেষ হয়ে আসছে। এভাবে 3-4 ঘন্টা পার হয়ে গেল। সাঁকোর কিছুটা দূরে একটা মসজিদ ছিল। কিছুক্ষণ পর সেই মসজিদ থেকে আজানের সুর ভেসে এলো এবং সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল। সাঁকোর উপর আমাদের চারিপাশের বিড়ালগুলোকে আর দেখা যাচ্ছে না। তারপর আমরা ক্লান্ত শরীর নিয়ে সাঁকো পার হয়ে যে যার বাড়িতে চলে গেলাম। পরদিন থেকে খুব জ্বর আসলো। হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে 5-7 দিন পর আমরা সুস্থ হয়ে উঠি। তারপর থেকে আমি আর কখনোই মাছ ধরতে চাইনি। সাদ ভাই, এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি সিলেক্টেড হয় তাহলে জানাবেন। সময় নিয়ে পড়ে শোনালে অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমাদের গ্রামের লোকেদের সাথে ঘটে যাওয়া আরো এমন অনেক ঘটনা আছে, আপনি চাইলে আমি লিখে পাঠাতে পারি। অনেক লিসেনার আছেন যারা ভূত প্রেত বিশ্বাস করেন না। আসলে যার সাথে ঘটনা ঘটে সেই জানে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। তার নাম এবং ফোন নাম্বার বলতে তিনি নিষেধ করেছেন। না, আমরা আপনার নাম এবং ফোন নাম্বার কিছুই বলছি না। তবে এখানে একটা কথা হচ্ছে যে এই যে মাছ ধরতে গিয়ে এ ধরনের সমস্যাগুলো তো আমরা অহরহ শুনছি, তাই না? সেই অনেক বছর ধরে শুনে আসছি এরকম ধরনের সমস্যা নানা মানুষের সাথে ঘটছে। আচ্ছা, কেন ঘটে? এর পেছনের কারণ কি? সত্যি কথা বলতে ঘটনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। আপনারা সচরাচর সবসময় শুনতে চান গ্রাম বাংলার ঘটনা, গ্রামের ঘটনা বিশেষ করে আপনারা বেশি বেশি চান এবং আপনারা চান যে মাছ ধরার ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেস্টলি স্পিকিং, আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে কিন্তু আমরা ভালো ভালো ঘটনা আপনাদেরকে উপস্থাপন করতে পারবো না আপনাদের সামনে। এবং ভালো ঘটনা শুনতে হলে
অবশ্যই আপনাদেরকে ঘটনা পাঠাতে হবে, এবং আপনি যত ভালো ঘটনা আমাদেরকে পাঠাবেন আমরা কিন্তু তত ভালো ঘটনা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। সো আপনার জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সেই ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো। তো আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ, আপনারা শুনছেন ভূত এফএম নাইট। আজকেও দারুণ একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনাতে চলেছি। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডের মূল ঘটনায়। আসসালামু আলাইকুম সাদ ভাই, আমি সাজ্জাদুল ইসলাম রিফাত গাজীপুর থেকে লিখছি। তবে আমার শেকড় গেঁথে আছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। আজ যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরব তা নিছক কোনো গল্প নয়, বরং প্রতিহিংসার এক ভয়াবহ দলিল। ঘটনাটি আমার বন্ধু এনায়েত করিমের কাছ থেকে শোনা, যা ঘটেছিল তার হোস্টেলের শিক্ষক হাবিব স্যারের পরিবারের সাথে। সময়টা 1989 সাল। রংপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছের এক নিভৃত গ্রাম। বিজলিবাতির ছিটে ফোটাও নেই। সন্ধ্যার পর গ্রাম জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা। সেই গ্রামেই হাবিব স্যারের নানা বাড়ি। ঘটনাটি ঘটেছিল হাবিব স্যারের খালা, যার নাম আরিফা। উনি এখানে ছদ্মনাম ব্যবহার করেছে, যার বয়স তখন মাত্র 13। ভৌতিক পৃথিবীর কিছু অলিখিত নিয়ম থাকে, কিন্তু সত্তা বছরের পর বছর অপেক্ষা করে শুধু একটা সুযোগের জন্য। আরিফা খালার জীবনে সেই কালরাত কিভাবে নেমে এসেছিল, চলুন সেই ঘটনায় শুনি। গ্রামের শেষ প্রান্তে আরিফাদের বাড়ি। বাড়ির সীমানা ঘেঁষে একটি বিশাল পুরনো আমবাগান। স্থানীয়রা বলেন সীমান্তের ধারের এই গাছগুলোতে দিনের বেলাতেও এক ধরনের ভারী বাতাস জমে থাকে। সেদিন বিকালে পাড়ার সমবয়সীদের সাথে গোল্লা ছুট খেলে বাড়ি ফিরছিলেন আরিফা। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবুডুবু। মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে আলো আধারী সেই সন্ধিক মানুষ আর অশরীরীদের জগৎ থাকে একে অপরের খুব কাছাকাছি। আমবাগানের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা। আরিফা দ্রুত পায়ে হাঁটছিলেন। হঠাৎ বড় একটি আম গাছের নিচে আসতেই তার ডান পাটা নরম এবং ঠান্ডা কিছুর উপর পড়ল, অনেকটা কলার মোচা বা পিচ্ছিল কোনো লতার মতো। কিন্তু মুহূর্তের মধ্যেই আরিফার মনে হলো জিনিসটা নড়ে উঠল। হাড় হিম করা এক অনুভূতি পায়ের নিচ থেকে সোজা মাথায় উঠে গেল। কিন্তু তিনি ওদিকে একবারও তাকালেন না। এক অজানা আতঙ্কে দৌড়ে ঘরে ঢুকে পড়লেন। সেদিন রাত পর্যন্ত সব স্বাভাবিক ছিল। বিপত্তি বাঁধল মাঝরাতে। গভীর রাতে হঠাৎ আরিফার ঘর থেকে অদ্ভুত গঙ্গানির শব্দ আসতে শুরু করলো। বাড়ির সবাই দৌড়ে গিয়ে যা দেখলো তা কোনো 13 বছরের কিশোরীর আচরণ হতে পারে না। আরিফা তার বিছানায় বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গি মানুষের মতো নয়। মেরুদণ্ড বাঁকিয়ে খাটটা অদ্ভুতভাবে কাত করে সে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর মুখ দিয়ে অনর্গল গালিগালাজ বের হচ্ছে। বাড়ির লোকজন ভয় কুঁকড়ে গেল। আরিফার বাবা সাহস সঞ্চার করে কাছে গিয়ে যে স্পর্শ করতে গেলেন, আরিফা এক ঝটকায় ওনাকে সরিয়ে দিল। ওইটুকু মেয়ের গায়ে তখন 10 জনের শক্তি। সে হিস হিস করে উঠল, আমি ওকে নিয়ে যাব। সেই রাতটা ছিল নরকের মতো। পরদিন সকালে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আরিফার জিনে ধরার খবর। ওই সময়ে গ্রামের একমাত্র ভরসা কবিরাজ বা ওঝা। আরিফার বাবা খোঁজ পেলেন 2 গ্রাম দূরের এক নাম করা কবিরাজের। যোগাযোগ ব্যবস্থা তখন নাজুক, তাই পায়ে হেঁটেই রওনা দিলেন তিনি। পরদিন সকালে কবিরাজ এসে উপস্থিত হলেন। বাড়ির উঠোনে মাটির উপর একটা সূক্ষ্ম বৃত্ত বা হিসার টানা হলো। আরিফাকে অনেক ধস্তাধস্তি করে সেই বৃত্তের মধ্যে বসানো হলো। কবিরাজ কিছু একটা বললেন। সরিষা ছিটিয়ে দিতেই আরিফার শরীরটা কেমন যেন মেকে গেল। শুরু হলো এক অসম লড়াই। কবিরাজ তার অভিজ্ঞতার সবটুকু দিয়ে সেই অশরীরকে বন্দী করার চেষ্টা করলেন। দীর্ঘক্ষণ মন্ত্রপাঠের পর আরিফা স্থির হলো, কিন্তু তার চোখের চাহনিতে ছিল তীব্র ঘৃণা। কবিরাজ গম্ভীর গলায় প্রশ্ন করলেন,
কে তুই? কেন এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? উত্তরে আরিফা তাচ্ছিল্যের হাসি হাসল। কবিরাজ আবার চাপ দিলেন। এবার আরিফার মুখ দিয়ে বের হলো সেই লোমহর্ষক সত্যি। আরিফার মুখে সেই জিনটি বলল, আমার নাম দিয়ে তোর কোনো কাজ নেই। আমি মাগরিবের ওয়াক্তে ওযু করে নামাজ পড়তে যাচ্ছিলাম, তখনই সর্পকায়া ধারণ করেছিলাম। এই মেয়ে আমার শরীরে পা দিয়েছে। উপস্থিত সবার রক্ত যেন ঠান্ডা হয়ে গেল, কারণ সে বলল শাস্তি হিসাবে সে চায় মৃত্যু। জিনটি নিজেকে পরহেজগার দাবি করে। কবিরাজ নরম সুরে বললেন, ও ভুল করেছে, ও তো মানুষ, তোদেরকে দেখতে পায় না। আরিফার ভেতরের সত্তা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পরিবেশ কাঁপিয়ে চিৎকার করে বলল, আমার অভিধানে ক্ষমা নেই, তবে ওকে যদি বাঁচাতে চাস আজকে একটা আস্ত খাসি দিতে হবে সেই আম গাছের নিচে। কবিরাজ রাজি হলেন। তিনি জানতেন এ ধরনের শক্তিশালী জিনের সাথে তর্কে যাওয়া মানে রোগীর প্রাণ সংশয়। তিনি জিনকে কসম কাটালেন যে এই ভোগ পাবার পর সে আরিফাকে আর বিরক্ত করবে না। জিন সম্মতি দিল, তবে যাবার আগে একটা শেষ হুঙ্কার দিয়ে গেল, যদি তার কথা শোনা না হয় তাহলে কেউ বাঁচবে না। আরিফা জ্ঞান হারালেন। কবিরাজ তার গলায় একটা শক্ত ধাতব তাবিজ পরিয়ে দিলেন এবং সতর্ক করে দিলেন এই তাবিজ যেন ভুলেও শরীর থেকে না নামে। এটাই ওর রক্ষা কবচ। পরদিন নিয়ম মেনে আম গাছের নিচে কালো পাঠা বলি দেওয়া হলো। আরিফা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সেই আম গাছটার দিকে তাকালে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠত। 6 মাস কেটে যায়। আরিফা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, খেলাধুলা করছে। বাড়ির সবাই সেই বিভীষিকাময় স্মৃতি ভুলতে বসেছে, কিন্তু বিপদ যে নিঃশব্দে ওত পেতে থাকে তাও বোঝেনি। একদিন বিকালে খেলা শেষ করে আরিফা বাড়িতে ফিরল। হাত মুখ ধোবার সময় তার বাবা খেয়াল করলেন আরিফার গলায় সেই তাবিজটি নেই। বাড়িতে হুলস্থুল পড়ে গেল। আরিফাকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু সে কিছুই মনে করতে পারল না কোথায় কখন কিভাবে সুতা ছিঁড়ে তাবিজ পড়ে গেছে। তার কোনো হদিস নেই। আরিফার বাবার বুকটা ধক করে উঠল। কবিরাজের সেই সতর্কবাণী তার কানে বাজতে লাগলো। দেরি না করে তিনি আবার সেই কবিরাজের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের মেঠো পথ ধরে তিনি দ্রুত পায়ে হাঁটছেন। 2 গ্রাম পরে কবিরাজের বাড়ি। মাঝখানের রাস্তাটা জনমানবহীন, দুপাশে ঘন বাঁশঝাড়ের মাঝখানের রাস্তায় আসতেই আরিফার বাবা থমকে গেলেন। পরিবেশটা হঠাৎ অস্বাভাবিক ভারী হয়ে উঠল। ঝিঝি পোকার ডাক স্তব্ধ হয়ে গেছে। বাতাসের সংসন শব্দ ছাড়া আর কিছুই নেই। হঠাৎ তার হাতের হারিকেনটা তপ করে নিভে গেল, অথচ তেল ভর্তি ছিল সেটা। অন্ধকারের মধ্যে তিনি অনুভব করলেন কেউ তার পিছু নিয়েছে। তিনি দ্রুত হাঁটার চেষ্টা করলেন, কিন্তু পা দুটো যেন মাটির সাথে আটকে যাচ্ছে। ঠিক তখনই তার ঠিক সামনের রাস্তায় এপার থেকে ওপার পর্যন্ত একটি বিশাল কালো সাপ শুয়ে থাকতে দেখলেন। এটা সাধারণ কোনো সাপ নয়। তিনি ভয়ে পাথর হয়ে গেলেন। সূরা ইখলাস, আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এক পাও এগোনোর সাধ্য নেই তার। পেছনে বাঁশঝাড় থেকে ভেসে আসছে পরিচিত মানুষের কণ্ঠস্বর, কখনো স্ত্রীর, কখনো আরিফার, কখনো মৃত বাবা মায়ের মায়াবী সেই ডাক। কিন্তু তিনি জানতেন তাকালেই সর্বনাশ। তিনি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলেন। কতক্ষণ এভাবে কেটেছিল তার হিসাব নেই। হঠাৎ দূরে গরুর গাড়ির চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা গেল। সাহস সঞ্চয় করে তিনি চোখ খুললেন। সামনে সেই সাপ নেই। হারিকেনটা জ্বলে উঠল। তিনি দৌড়ে কোনো মতে কবিরাজের গ্রামে পৌঁছালেন, কিন্তু ভাগ্য সেদিন তার সহায় ছিল না। কবিরাজের বাড়িতে গিয়ে শুনলেন তিনি এক জটিল রোগী দেখতে ভিনগাঁয়ে গিয়েছেন, ফিরতে 2 দিন লাগবে। হতাশায় ভেঙে পড়লেন আরিফার বাবা। শূন্য হাতে বুক ভরা আতঙ্ক নিয়ে তিনি ফিরতি পথ ধরলেন। যখন নিজের উঠোনে পা দিলেন তখন ফজরের আজান হচ্ছে। বাড়িতে ঢুকতে তিনি এক ভয়াবহ দৃশ্য দেখলেন। উঠোনে গ্রামের মানুষের ভিড়, সবার চোখে মুখে চরম আতঙ্ক। ঘরের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ, যেন কেউ হাড় চিবোচ্ছে, ভারী কিছু আছাড় মারছে। আরিফার বাবা ভিড় ঠেলে ঘরের দরজায় দাঁড়ালেন। যা দেখলেন তাতে তার মস্তিষ্কের সব স্নায়ু অকেজো হয়ে উঠেছিল। আরিফা বিছানায় নেই, সে ঘরের মেঝেতে উল্টো হয়ে হাঁটছে। বাবাকে দেখা মাত্রই আরিফা দ্রুত তার কাছে গেল না, বরং ওখানে স্থির হয়ে ঘাটটা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। ঘর কাঁপিয়ে হাড় হিম করা কণ্ঠে সে বলল, বিলি, তোর সেই ওঝাকে আরিফার বাবা সহ্য করতে পারলেন না।
এই দৃশ্য দেখে ওখানেই তিনি জ্ঞান হারালেন। গ্রামের ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন। ঘরের ভেতরের বাতাস তখন আগুনের মতো গরম। ইমাম সাহেব বিড়বিড় করে বললেন, এ কোনো সাধারণ আসর নয়, এ হলো কাশাস রক্তের বদলা। আমার পক্ষে একে থামানো সম্ভব নয়। তিনি ঘরে ঢুকতেও সাহস পেলেন না। পরের দুদিন আরিফার উপর যে কি অমানবিক অত্যাচার চলল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে নিজের শরীর নিজে খামচে রক্তাক্ত করতে লাগলো আর ক্রমাগত বলতে থাকলো, আমি যাব না, আমি ওকে নিয়েই যাব। তৃতীয় দিন সকালবেলা হঠাৎ আরিফা উঠোনের মাঝখানে ছিটকে পড়ল। শুরু হলো এক ভয়ানক খিঁচুনি। মনে হচ্ছিল তার শরীরের ভেতরের হাড়গুলো কেউ অদৃশ্য হাত দিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। সে পানি চাইছিল, কিন্তু তার গলার স্বর দিয়ে মানুষের আওয়াজ বের হচ্ছিল না। সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি দেখা গেল তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। আরিফা নাক, কান এবং চোখের কম দিয়ে ছোট ছোট কালো পোকা বের হতে শুরু করলো। উপস্থিত মানুষ ভয় পিছিয়ে গেল। আরিফা তখন ছটফট করছে, যেন তার শরীরের ভেতর থেকে প্রাণটা কেউ টেনে ছিঁড়ে বের করতে চাচ্ছে। অবশেষে এক বিকট আর্তনাদ করে আরিফা স্থির হয়ে গেল। তার চোখ তখনও খোলা, কিন্তু তাতে কোনো ভাবলেশ নেই। আরিফা মারা গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমীমাংসিত প্রশ্ন। জিন কি সত্যিই চলে গেছিল, নাকি সে শুধু সুযোগের অপেক্ষায় ছিল? তার সেই সত্য, ভবিষ্যতে আসার যদি চেষ্টা করিস ফল ভালো হবে না, সেটা কি কেবলই তার একটা ফাঁদ? সেই ঘটনার পর আরিফাদের ওই বাড়িতে আর কেউ থাকতে পারেনি। আম গাছটা কেটে ফেলা হয়েছিল। জিন বা অশরীরী জাতি যে কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারে তার চাক্ষুষ প্রমাণ এই ঘটনা। আমরা হয়তো ভাবি একটা নির্দিষ্ট সময় পর বিপদ কেটে যায়, কিন্তু ওরা অপেক্ষা করে। ওদের সময়ের হিসাব আমাদের মতো নয়। ওরা যুগের পর যুগ অপেক্ষা করতে থাকে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। সাবিদ আলম এই ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটি পাঠিয়েছেন সাজ্জাদুল ইসলাম রিফাত। বর্তমান ঠিকানা তিনি জানিয়েছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে তার জন্মস্থান গফরগাঁও, ময়মনসিংহে, এবং সেই সাথে ইমেল এবং ফোন নাম্বারও শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। বন্ধুরা, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আজকেও দারুণ একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আশিক। আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি এটা নিছক কোনো ঘটনা নয়, বরং আমার নিজের জীবনের এক করুণ কাহিনী। আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেছি, আমার সাথে এত কিছু কেন হলো, এটা কি কোনো পরীক্ষা নাকি কোনো অপরাধের শাস্তি তা আমি জানি না। আমারও ৮-১০টা মানুষের মতো একটা স্বাভাবিক জীবন ছিল। ছোটখাটো ভুল তো সবারই হয়, কিন্তু আমার মনে পড়ে না আমি জীবনে কখনো বড় কোনো ভুল করেছি। আজও আমি এই বিষয়টা বুঝতে পারছি না যে আমার সাথেই এরকম কেন হলো। আপনাদের অনেকেরই হয়তো আমার কথা শুনে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি, আমার প্রার্থনা আপনারা কেউ যেন কখনোই এরকম পরিস্থিতির সম্মুখীন না হন। আমি কুমিল্লার বাসিন্দা এবং 10 বছর আগে আমার কুমিল্লা টাউনে একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর ছিল। ওই দোকানের সেল ছিল প্রতিদিন বেশ ভালো রকমেরই। এর মধ্য থেকে আমি সব খরচ বাদে মাসে বেশ মোটা অঙ্কের টাকা সেভ করতাম। জীবন খুব শান্তিতে চলছিল। আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমি। এত টাকা আসার পরেও আমি কখনো সেটা নষ্ট করিনি। আমার বদ অভ্যাস বলতে যেটা ছিল তা হলো আমি প্রচুর পরিমাণে সিগারেট খেতাম। এর বাহিরে আমি জীবনে কখনো কোনোদিন অন্য কোনো নেশা বা অন্য কোনো কিছু করিনি। আমার সবকিছু তখন শুরু হলো যখন আমার বিয়ে ঠিক হলো। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমার বিয়ের দিন একটা ঘটনা ঘটলো আমার সাথে। বিয়ের দিন কিভাবে জানি না আমার ঘর থেকে একটা বিশাল বড় সাপ বেরিয়ে এলো এবং সে আমার পায়ে কামড় দিল। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমি আইসিইউতে ছিলাম 3 দিন।
বলতে গেলে আমার বাঁচার কথা না থাকলেও আমি জীবনের এই পরিণতি ভোগ করার জন্যই হয়তো বেঁচে গেছিলাম। না হলে যে সাপটা আমাকে কামড়েছিল সেটা অনেক বিষাক্ত ছিল, আমার বাঁচা ছিল অসম্ভব। এই সবকিছুর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হলো আমাদের বাড়িতে সাপ কিভাবে এলো। কেউ বুঝতে পারছিল না যে সাপটা আসলে আসলো কোথা থেকে। আমি 1 সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি ছিলাম। যখন আমার স্বাস্থ্যের উন্নতি হলো তখন পুনরায় আবার বিয়ের তারিখ ঠিক করা হলো। আর আম্মুর কথা অনুযায়ী নজর থেকে বাঁচার জন্য এবার বিয়েটা সীমিত লোকের উপস্থিতিতেই করানোর সিদ্ধান্ত হলো। আমরা মেয়ের বাড়িতে বসেছিলাম। বিয়ে পড়ানোর সময় যে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছিলেন তার সামনের টেবিলে আবার সেই বিষাক্ত সাপটিকে ফর্নাতলা অবস্থায় দেখতে পেলাম। সাপটি দেখে আমি প্রচন্ড ভয়ে জোরে একটা চিৎকার দিলাম আর সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। চারিপাশে হইচই শুরু হয়ে গেল। সবাই বলতে শুরু করলো জামাই বেহুশ হয়ে গেছে। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি বাড়ির বিছানায়। আমার পরিবার এবং শ্বশুরবাড়ির লোকেরা আমার চারিপাশে দাঁড়িয়ে আছেন। আমি তাদের জিজ্ঞাসা করলাম, সাপটা কোথায়? মেরে ফেলুন, না হলে আবার আমাকে কামড়াবে। তারা আমার কথা শুনে অবাক হয়ে একে অপরের মুখে চাওয়াচাই করতে লাগলো। না তো, আমরা তো কোনো সাপ দেখিনি। বিয়ে পড়ানোর সময় অনেক লোক আমার চারিপাশে দাঁড়িয়েছিল। আমার কাজিন, শ্বশুরবাড়ির লোকজন, মা বাবা এবং অনেক বাচ্চাও সেখানে ছিল। এটা কিভাবে সম্ভব যে একা আমি শুধু সাপটাকে দেখলাম আর কেউই দেখতে পেল না? আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছিলাম